এই এই ক্লাসে আমরা দেখব হচ্ছে যে কিভাবে নোটগুলোর যেটা আমরা অ্যাকাউন্টিং নিউমেরিক্যাল ফিগারগুলো কিভাবে প্রেজেন্টেশন করতে হয় সেটা দেখব। তো সেখানে নর্মালি আমরা যে সিরিয়ালে আগাই সেটা হচ্ছে আপনার প্ল্যান্ট প্রপার্টি এন্ড ইকুইপমেন্টের নোটটা দেই, এখানে ডিটেইলটা থাকে, লাস্ট ইয়ারের সাথে কম্পারেটিভ ফিগার, ওপেনিং ব্যালেন্স থাকে, ডিউরিং দ্য পিরিয়ডে এডিশন থাকলে আপনার এটা আমরা দেই, এর এর ক্লোজিংটা হয়, এবং ডেপ্রিসিয়েশন ও সিমিলারলি হচ্ছে আপনার ওপেনিং ব্যালেন্স কত থাকে এবং তার সঙ্গে এই বছরে কতটুকু ডেপ্রিসিয়েশন আপনার চার্জ করা হলো, এখান থেকে আমরা রিটেন ডাউন ভ্যালু বের করি। এই জিনিসটাই আবার আরো ডিটেইলে আমরা যেটা এখানে নোট 3 দেখাচ্ছি সেটারই কিন্তু আবার ডিটেইলটা আমরা অ্যাসেট শিডিউল একটা তৈরি করি। সে অ্যাসেট শিডিউলে আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে এখানে অবশ্যই একইভাবে কোম্পানি আপনার হচ্ছে নাম বিস সলিউশন লিমিটেড, শিডিউল অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট অ্যাজ পার জুন 30, 2019 এবং এখানে শিডিউলটা যে যতগুলো শিডিউল অ্যাড থাকে এখানে শিডিউল এ আছে। নর্মালি এই ফরম্যাটটা আমরা জানা, তারপরে একটু ডিসকাস করি, সেটি হচ্ছে যে ওপেনিং ব্যালেন্স 2018 সালের জুলাইয়ের ফার্স্টে ওপেনিং যেটা ছিল ফার্নিচার, যে যে ধরনের অ্যাসেট ক্লাস থাকে এই কোম্পানির জন্য অ্যাসেট ক্লাস ফার্নিচার, ফিক্সচার, আইটি ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট, অফিস ডেকোরেশন। সো দিস ওয়াজ অলমোস্ট দ্য অ্যাসেট। সো এখানে আমরা দেখি সেটা হচ্ছে যে ব্যালেন্স অ্যাজ পার জুন 30, 2019। সো এই হচ্ছে এটাই হচ্ছে আপনার ওপেনিং ব্যালেন্স। তারপরে যেটা হচ্ছে অ্যাড, এই পিরিয়ডের ভিতরে কতটুকু অ্যাড হয়েছে, লেটস সে ফার্নিচারে অ্যাড হয়েছে আপনার 6,50,000, তারপরে আইটি ইকুইপমেন্ট কেনা হয়েছে 8 লাখ টাকা, 4 লাখ টাকা কেনা হয়েছে অফিস ইকুইপমেন্ট, অফিস ডেকোরেশন 17 লাখ টাকা। সো এই এডিশন তাহলে আমরা পেলাম হচ্ছে ক্লোজিংটা, এই দিস ইজ এ ক্লোজিং ফিগার। হ্যাঁ, ক্লোজিং ফিগার। এখন আপনাদের গত ক্লাসে আমরা বলেছিলাম সাধারণত এখানে বেস্ট হয় যে রেটটা যদি আমরা থার্ড শিডিউল অ্যাজ পার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের যে শিডিউল আছে থার্ড শিডিউল অনুযায়ী যদি আমরা রেটটা নেই তাহলে আমাদের এখানে আসলে আপনার অনেক সময় ডিফার্ড ট্যাক্সের জায়গায় আইএস 12 এর জায়গায় একটু কমপ্লেক্সি কমে যায়। সো দ্যাট ইজ দ্য রেট আপনার আমরা এখানে নিয়েছি থার্ড শিডিউলের সাথে এবং ওপেনিং যেহেতু ডেপ্রিসিয়েশন ছিল না এই বছরই প্রথম বছর, সো সেই কারণে যেটা হচ্ছে যে ওপেনিং কিছু ছিল না, এই বছরের ডেপ্রিসিয়েশন গুলো যেভাবে আসছে 10%, 15% এভাবে করে। সো এইটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স অফ আপনার ডেপ্রিসিয়েশন, যেটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সেখান থেকে আমার টোটাল ক্লোজিং অ্যাসেটের ফিগার থেকে আমি যখন ক্লোজিং হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিচ্ছি, এখান থেকে পাচ্ছি রিটেন ডাউন ভ্যালু। এই রিটেন ডাউন ভ্যালুই আবার আমরা ব্যালেন্স শিটে সবটা মিলে এখানে যেটা আছে 28,12,000 টাকা, আপনারা ব্যালেন্স শিটে কিন্তু এই ফিগারটাই দেখবেন, সেটি কিন্তু এখানে প্রেজেন্ট করা আছে। আপনার হচ্ছে এখানে অ্যাসেট পাশে দেখবেন যে এই যে 28 লাখ টাকা, 28 লাখ হচ্ছে ওপেনিং এর ছিল 2018, আর 19-এরটা হবে, এখানে 19টাও দেওয়া ছিল, 19-এরটা হবে হচ্ছে যেটা 61,28,000 টাকা, সেটি এখানে দেখবেন 61 লাখ টাকা, 61,28,000 টাকা প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট আছে। সো এটা আমরা আরো দেখবো, কিন্তু আমি এখানে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই যে আইএসটা আমরা এখানে বলছি, আপনার লাস্ট ক্লাসে আপনার মনে আছে আপনারা বলেছিলাম যে এখানে এই যে আমাদের যে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নিউমেরিক্যাল গুলো বাদে শুধুমাত্র ন্যারেটিভ ডেসক্রিপশন, এটা আমরা গত ক্লাসে ক্লিয়ার করছিলাম। এখানে একটা বিষয় এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে এই প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এর সঙ্গে আমরা আইএস গুলোর সাথে কমপ্লাই করে দেখাবো কিভাবে কমপ্লাই করতে হয়। এখন আমি যদি একটা উদাহরণ দিই, লেটস সে যে এই ওপেনিং ব্যালেন্সে কোনো ভুল হলো, বা এই ডিউরিং দ্য পিরিয়ডে এডিশনে কোনো ভুল হলো, অথবা গত পিরিয়ডের ভুল ছিল, সো আমাকে কেউ একজন বলেন তো এটা কিভাবে কারেকশন করব, এটা কি হবে? অথবা আমি যদি এমন হয় যে আমি একটা সিম্পল উদাহরণ দেখাই, সেটা হচ্ছে যে এখানে আমি দেখেছিলাম, লেটস সে আরেকটা উদাহরণ দেখাই, আইটি ইকুইপমেন্ট, এখানে ধরেন একটা আমার একটা মাউস কেনা হয়েছে অথবা একটা কিবোর্ড কেনা হয়েছে, এই মাউস বা কিবোর্ডকে গত পিরিয়ডে দেখানো হয়েছিল হচ্ছে এটাকে অ্যাসেট আকারে। এখন অ্যাকাউন্টিং পলিসি আমরা চেঞ্জ করলাম যে না, এটা আর অ্যাসেট দেখাবো না, এটা এক্সপেন্স করে দিব।
সো এই চেঞ্জটা করতে গেলে কিভাবে করতে হবে? হ্যাভ ইউ এনি আইডিয়া? কেউ একজন শেয়ার করবেন যে কি করবো আমরা এই ভুলটা হলে? আমরা দেখতে চাচ্ছি যে আমরা তো অ্যাকাউন্টস করছি, সঙ্গে সঙ্গে কোন জায়গাগুলো আমরা চ্যালেঞ্জিং পাই, কোন কোন জায়গাগুলো আমরা বুঝতে পারি না, আমাদের চ্যালেঞ্জটা কোথা থেকে আসে। সো সেই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করছি যে যদি কোনো একটা জায়গায় ভুল প্রেজেন্টেশন হয়, অথবা আমি যদি ক্লাসিফিকেশনে ভুল করি, অ্যাসেটকে ইনকাম, অ্যাসেটকে এক্সপেন্স আকার দেখিয়েছি অথবা এক্সপেন্সকে অ্যাসেট আকার দেখিয়েছি, এই যে কোনো একটা যদি চেঞ্জ করতে চাই কিভাবে করব? হ্যাভ ইউ এনি আইডিয়া? স্যার, আপনি কি প্রসপেক্টিভ ট্রিটমেন্ট আর রিট্রোস্পেক্টিভ ট্রিটমেন্টের কথা বলছেন? জি 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 জি, আমি বলতে চাচ্ছি যে আমরা অলরেডি আমাদের প্রেজেন্টেশনে IS1 মোটামুটি লেভেলে হয়ে গেছিল। IS1টা আমরা এই প্রেজেন্টেশনের পর 2টা আলাদাভাবে দেখাবো, কারণ IS2টা হচ্ছে বেসিক্যালি ইনভেন্টরি। তো এখানে এই যে অঙ্কটা আমরা করছি, আমরা যে ব্যালেন্স শিট প্রিপেয়ার করছি, এটা আসলে সার্ভিস অর্গানাইজেশন। এখানে আসলে IS2 এর অ্যাপ্লিকেশন কম, IS2 আমি আলাদাভাবে আপনাদেরকে দেখাবো। এখন আমি আর IS7ও আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সরাসরি করব। আমি এখন IS8 নিয়ে কথা বলছি, যেটা আপনি একটু আগে বললেন যে রেট্রোস্পেক্টিভ ইমপ্যাক্ট হবে না প্রসপেক্টিভ, সেই চেঞ্জটা কি হবে সেইটার প্র্যাকটিক্যাল একটা ডেমনস্ট্রেশন আমি দেখাতে চাই এই শীটের সঙ্গে সঙ্গে। আপনাদেরকে একটা রিয়েল প্র্যাকটিক্যাল জিনিস দেখায়। আই হোপ যে এইটা আপনাদের অ্যাকাউন্টস প্রিপারেশনের অনেক হেল্প করবে যখন আপনি এই ধরনের ভুল পাবেন বা এই ধরনের চ্যালেঞ্জটা আপনি পাবেন। সো আমি একটু দেখাই। ইউ আর রাইট যে এটা কিভাবে চেঞ্জটা করবেন সেটা বলা আছে। এই ফাইলটার নাম দিয়েছি আমি, ফাইলটার নাম দিয়েছি হচ্ছে IS8 সরি, অ্যাকাউন্টিং পলিসিস চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট এন্ড এরর। এটা হচ্ছে এই IS-টার নাম। বাট আমি এখানে কিন্তু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব, এবং আমি শিওর যে এই যে মাত্র এখানে আপনার 11টা শীট আছে, এর তো অনেকগুলো অঙ্ক আছে। সো এই আধা ঘন্টা, নেক্সট আধা ঘন্টা আপনার প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং ক্লাসের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট যাবে। সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এর পরে কিছু MCQ টাইপ কোশ্চেন আমি এখানে রেখেছি ফর টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, তো সেটা আমি পরে বলছি, আগে আপনাদেরকে একটু বলি। আমাকে কেউ একজন বলবেন একটু যে IS8 এই যে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট এন্ড এরর, এর সাথে এই যে আমরা প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করছি, এটা কেন খুব জরুরি? আমাকে কেউ একজন বলবে। মাহফুজ বা আমাদের গত ক্লাসে ছিল আমার সাথে ওই অ্যাকাউন্টিং অলিম্পিয়াডের দিন দেখা হয়েছিল আমাদের সম্ভবত উনি ছিলেন উম্মে সালমা। সো কেউ একজন কি বলবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মানে হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ দিস IS, স্পেশালি IS8 টু প্রিপেয়ার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে গেলে আমাদের কেন এই জিনিসটা বেশি জরুরি? এনিওয়ান? ব্যাকগ্রাউন্ডটা মানে আমি বুঝতে চাচ্ছি যে কেন আমাদের এটা শেখাটা জরুরি, এবং আমাদের যারা জি বলেন। অ্যাকাউন্টস প্রিপেয়ার করতে যদি কোনো অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করতে হয়, অথবা আমরা অ্যাকাউন্টস প্রিপেয়ার করার পরে যদি কোনো ভুল বা এরর করে থাকি এবং সেটা পরবর্তীতে যদি আইডেন্টিফাই করতে পারি, সেটা কিভাবে আমাদের ট্রিটমেন্ট হবে? সেটা কি প্রসপেক্টিভ ট্রিটমেন্ট হবে নাকি রিট্রোস্পেক্টিভ ট্রিটমেন্ট হবে? আমরা কি এটা রানিং ইয়ারেই এটা ট্রিটমেন্ট দিব, নাকি 1 বছর আগে 3 বছরের অ্যাকাউন্টস করে আমরা সেটা ট্রিটমেন্ট দিব? এই সম্পর্কে এখানে এই IS8 স্যার বিস্তারিত বলা আছে স্যার। এক্স্যাক্টলি আমরা যে এই যে নোটগুলো করছি, এটা তো মূলত অ্যাকাউন্টিং পলিসি। আমরা এই যে দেখেন, আমার প্রথম জানা দরকার যে অ্যাকাউন্টিং পলিসিগুলো আমি কিভাবে তৈরি করব। আমি IS8 পড়াচ্ছি দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে যে আমরা এখন আমাদের এই গত ক্লাস প্লাস আজকের ক্লাসে আমাদের ডিসকাশন হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইনকাম, অর্থাৎ টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, cash flow statement and notes to the financial statement. এই পাঁচটা, these are the 5 component of financial statement. So last component starting from the, আমরা অনেক ডিসকাশন বিভিন্ন রকম করেছি। এখন আমাদের সামনের ক্লাসগুলোর প্ল্যানিংটা হবে যে we will plan the class accordingly, যে আমরা অ্যাকাউন্টিং পলিসি যেটা নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আজকে শেষ করব, দেন আমরা ক্যাশ ফ্লো করব, তারপর চেঞ্জ ইন ইকুইটি এবং ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। এটা করতে যে উইল কমপ্লাই দ্য IFRS এন্ড ট্যাক্সেশন, আমাদের ট্যাক্সেশনটাও একটু টাচ করব, কারণ এই কোন জিনিসটাই, কোন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টই আপনি তৈরি করলে সাকসেস হবেন না যদি দুইটা জিনিস কমপ্লাই না করা হয়। একটা হচ্ছে IFRS আর একটা হচ্ছে লোকাল রুলস। তার ভিতরে সবচেয়ে জরুরি, সব কোম্পানির জন্য জরুরি হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1994, বিকজ লিস্টেড না হলে হয়তো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের
রুলস অ্যান্ড রেগুলেশন বা ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না, বাট ইফ ইট ইজ এ কোম্পানি তখন কিন্তু আপনার এইটাকে মানে অবভিয়াসলি ইনকাম ট্যাক্সের অর্ডিন্যান্সে সবকিছু কমপ্লাই করতে হবে। সো আমরা এই যে এইটা করার জন্য আজকে যে নোটের কথা বলছিলাম, এই নোটগুলো করব কোন, আমি কি ইচ্ছা মতো এখানে এই সিরিয়াল গুলো লিখে বিভিন্ন জিনিস লিখেছি যে আমার রেজিস্ট্রি অফিস দিতে হবে, রেজিস্টার্ড অফিস দিতে হবে, ফার্মের রিপোর্টিং এন্ট্রি দিতে হবে, নেচার অফ অ্যাক্টিভিটিস বিজনেস অ্যাক্টিভিটিস দিতে হবে, অ্যাকাউন্টিং সিগনিফিকেন্ট পলিসিগুলো লিখতে হবে। এইটা কি কমপ্লাই করে লেখা এবং কি কি ধরনের স্টেটমেন্ট অফ কমপ্লায়েন্স আছে, এটা দুইটা জিনিস কমপ্লাই করা আমি আপনাদেরকে বলেছিলাম। একটা হচ্ছে যে এই যে রুলগুলো আছে সেটা হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট 1924, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, ইনকাম ট্যাক্স রুল, ভ্যালু এডেড ট্যাক্সেস, ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি, বাংলাদেশ লেবার ল। এটা যদিও ডাইরেক্টলি আমাদের সাথে রিলেটেড না, বাট কোন কোন সেকশন আমাদের লাগবে। আর মোস্টলি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে যে এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। সো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানি অ্যাক্ট, ইনকাম ট্যাক্স এবং আইএসআইএফআরএস। এই অন্যগুলো আছে, বাট এই দুটো এই চারটা হচ্ছে কোনোভাবেই যদি কোনো নন কমপ্লায়েন্স রেখে দেয় সেটা আমাদের চ্যালেঞ্জিং হবে। এখন এই যে পলিসিগুলো সাজালাম, এই পলিসিগুলো করা হচ্ছে মূলত এই আইএসটা অনুযায়ী। সেই আইএসটার নাম হচ্ছে, আমরা বলছি যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 8 অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট এন্ড এরর। সো যেটাকে মাহফুজ বলছিলেন যে অনলি আমি যদি কোনো ভুল আসে সেই ভুলের আপনার রিট্রোস্পেক্টিভ না প্রসপেক্টিভ ইম্প্যাক্ট হবে, এইটা একটা ইস্যু। বাট এর সঙ্গে সঙ্গে এই পলিসিগুলো যে নিচ্ছি এটা কি কমপ্লাই হচ্ছে কি হয় নাই সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো। সো আমি সেই জন্যই এই আইএসটা সামারি বলছি। আই হোপ যে কখনোই আর আইএস 8 নিয়ে আপনাদের কোনো মানে অ্যাম্বিগিউটি থাকবে না। সেই জিনিসটা কি, আইএস 8 এর প্রথম পার্টটা হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি। অ্যাকাউন্টিং পলিসি সম্পর্কে বলতে গেলে আমাদেরকে বলতে হবে accounting policy are the significant principle based convention rules and basis conventions rules and practices applied by an entity in preparation and presenting the financial statement. An entity determine its accounting policy by applying the international accounting standard board IASB standard and interpretation। আমাদেরকে যেটা দেখতে হবে, আমরা ক্লিয়ার করলাম যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড মানে যেটা আইএএসবি, যেটা আগে ছিল আইএএসসি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি 2000 সালের আগে, 2000 এর পরে এটা চেঞ্জ হয়ে নাম হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই স্ট্যান্ডার্ড বোর্ডের কিছু স্ট্যান্ডার্ড এবং ইন্টারপ্রিটেশন আছে, এইগুলো হচ্ছে ইজ ইম্পর্টেন্ট টু ফর্মুলেট দ্য অ্যাকাউন্টিং পলিসিস। তারপর হচ্ছে ইন অ্যাবসেন্স অফ দ্য স্ট্যান্ডার্ড অর ইন্টারপ্রিটেশন কভারিং এ স্পেসিফিক ট্রানজাকশন, other event or condition, management uses its judgment to develop an accounting policy which result in information that is relevant and reliable and considering in the following order। কি অর্ডার ফলো করবে, এই দেখেন অর্ডারটা এরকম, সরি সেটা হচ্ছে একটু উঠে গেল, অর্ডারটা হবে এরকম, অর্ডারটা হবে হচ্ছে এখানে আমি কিছু এক্সাম্পল আপনাদের জন্য রাখবো যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়, রিয়েল প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এটা হচ্ছে অর্ডারটা কি হবে, অর্ডারটা হবে এরকম। আপনার ফার্স্ট অর্ডার হচ্ছে স্ট্যান্ডার্ড অর ইন্টারপ্রিটেশন ডিলিং উইথ দ্য সিমিলার অ্যান্ড রিলেটেড ইস্যু। যখনই আমি অ্যাকাউন্টিং পলিসি পড়ছি, আমাদের যে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং ক্লাসের আমরা গত ক্লাস প্লাস আজকের ক্লাসে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার সময় অ্যাকাউন্টিং পলিসিগুলো ন্যারেট করতে হয়, সেই অ্যাকাউন্টিং পলিসি যেহেতু পড়ছি সেই কারণেই আমরা আসছি হচ্ছে আইএস 8 এ। তার মানে অ্যাকাউন্টিং পলিসি লিখতে গেলে আপনাকে আসলে খেয়াল করতে হবে স্ট্যান্ডার্ড এবং সেই রিলেভেন্ট স্ট্যান্ডার্ডটা দেখতে হবে। রিলেভেন্ট স্ট্যান্ডার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 8। তারপরে কি দেখতে হবে, দ্য ফ্রেমওয়ার্ক, ডেফিনেশন এন্ড রিকগনিশন ক্রাইটেরিয়া। আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার আইএস 1 বা অন্য জায়গায় কিছু ডেফিনেশন বলা আছে, বাট মূলত যে ডেফিনেশন গুলো প্রপারলি এক জায়গায় গোছানো আছে সেটা কিন্তু বলা আছে হচ্ছে আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ আইএফআরএস। আইএফআরএস এর যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক 2018 সালে লেটেস্ট যেটা আসছে, এটা 1989 সাল থেকে ফার্স্ট ড্রাফট ছিল, সেকেন্ড মানে সেকেন্ড, থার্ড, ফোর্থে এসে আমরা 2018 সালে যেটা আছে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে
আমরা কোড ডেফিনিশন গুলো দেয়া আছে, আমরা ইনকাম কাকে বলবো, ইনকাম ধরবো কি ধরবো না, এক্সপেন্স নিব কি নিব না, এক্সপেন্স হবে নাকি অ্যাসেট হবে, অ্যাসেট এবং লাইবিলিটি ডেফিনিশন, এই সমস্ত কিছু বলা আছে হচ্ছে ফ্রেমওয়ার্কে। তাহলে আপনি পলিসি ফ্রেম করার জন্য ফ্রেমওয়ার্ক লাগবে, কিন্তু আপনাদের ওই পুরো ফ্রেমওয়ার্ক বা পুরো ইন্টারপ্রিটেশন পড়তে দরকার হবে না। পর ইনিশিয়াল আমরা যে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিংটা করছি, এইখানে যে যে জিনিসগুলো আমি রিলেভেন্ট মনে করে আপনাদেরকে ট্যাগ করে শেখাচ্ছি, যেমন আইএস 1 আমি রিলেভেন্ট হিসেবে পড়িয়েছি, এখন পড়াচ্ছি আইএস 8, এইটা আপনাদের জন্য জরুরি ফর জেনারেল। এখন যদি কেউ ব্যাংকে চাকরি করেন তখন হয়তো আমার এই ক্লাসের লার্নিং এর বাইরে আরো অনেক, ইউ নিড টু নো দ্য মেনি নিউ থিংস ইফ ইউ আর অ্যান এমপ্লয়ি অফ FED, Finance and Accounts Division of a bank or an insurance company. So you need to know more or additional information or additional IFRS for but for the general financial statement, I mean a private limited company dealing with service or product, I mean সার্ভিস রিলেটেড অর্গানাইজেশন অর ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, যেটা হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি, আদার দেন ব্যাংক, ইন্স্যুরেন্স, স্পেশালাইজেশন বিজনেস করে না, সেই সব বিজনেসের জন্য আমরা যে পড়াচ্ছি এটা এইগুলোই হচ্ছে মূলত, এটুকু জানলেই চলবে। এরপরে যদি স্পেশালাইজেশন কোন এরিয়া আপনি করেন, ব্যাংক, ইন্স্যুরেন্স হতে পারে, আরো কিছু স্পেশালাইজ অর্গানাইজেশন আছে, হ্যাঁ, যেমন গভর্নমেন্ট অর্গানাইজেশন যদি কেউ চাকরি করেন, গভর্নমেন্ট অর্গানাইজেশনের রিপোর্টিং এর জন্য আবার কিছু এডিশনাল জিনিস লাগবে। বাট মোস্ট অফ দ্য প্রাইভেট অর্গানাইজেশন, কমার্শিয়াল অর্গানাইজেশন, তাদের জন্য এই কমন ফর্মুলা কি বলা হচ্ছে, আপনাকে সিমিলার আইএসটা জানতে হবে এবং সেইটা জেনে আপনার অ্যাকাউন্টিং পলিসি ফর্মুলেট করতে হবে। অ্যাপার্ট ফ্রম দিস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে কি বলা হচ্ছে, আদার ন্যাশনাল গ্যাপ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস বেসড অন দ্য সিমিলার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের সাথে মিল রেখে বিভিন্ন দেশে কিন্তু ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল আছে। আমরা যেমন ফুল আইএফআরএস কমপ্লাই করি, আমাদের কিন্তু এখানে জেনারেলি অ্যাকসেপ্টেড প্রিন্সিপল এখন আর কিছু এডিশনাল নাই, যা আছে আইএফআরএস থেকে। বাট ইন্ডিয়া বা অন্য অন্য জায়গায় কিন্তু তাদের স্ট্যান্ডার্ডটাকে লোকালাইজ করানো হয়েছে এবং তাদের লোকালি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল আছে, যদিও বাংলাদেশের ক্ষেত্রে হুবহু আইএফআরএস ফুললি কমপ্লাইড। সো এখানে কি করা হবে, যদি কোনো দেশে গ্যাপ থাকে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল থাকে, তাহলে তারা অ্যাকাউন্টিং পলিসি ফর্মুলেট করার জন্য এটাকে কনসিডার করবে। সো নাও আই হোপ দ্যাট ইউ আর ভেরি মাচ ক্লিয়ার অ্যাবাউট যে একটা অ্যাকাউন্টিং পলিসি, ইফ ইউ ওয়ান্ট টু I mean draft a accounting policy, I mean the notes to the financial statement, the guideline is basically the standard or interpretation of the similar IS and IFRS, then conceptual framework, and then if there is a additional generally accepted accounting principle based on the conceptual framework, সেই জিনিসগুলো এখানে ইম্পর্টেন্ট। সো আমি কি বুঝাইতে পারলাম? ইজ দেয়ার এনি কোশ্চেন এই পর্যন্ত? সোফার কোনো কোশ্চেন আছে? Any question? No sir, carry on sir. Okay, এবার আসেন, এটা গেল ফার্স্ট পার্ট। তাহলে আমরা অ্যাকাউন্টিং পলিসি আইএস 8 এর পলিসিটা বুঝে ফেললাম যে পলিসিতে কি বলা আছে। এরপরে হচ্ছে চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি। এখন যদি কোনো কারণে একটা অ্যাকাউন্টিং পলিসি নিয়েছিলেন, সেই অ্যাকাউন্টিং পলিসিটা চেঞ্জ করবেন। আগে মনে করেছিলেন যে আপনি অ্যাকাউন্টিং পলিসি, আগে আপনি চিন্তা করেছিলেন যে আমি অ্যাকাউন্টিং পলিসি নিব হচ্ছে আমার লেটস সে ইনভেন্টরি ভ্যালুয়েশন পলিসি হবে ওয়েটেড অ্যাভারেজ মেথড। আপনি এখন ওয়েটেড অ্যাভারেজ থেকে সরে যে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট ফর্মুলা অ্যাপ্লাই করবেন। দিস ইজ বেসিক্যালি চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং পলিসি। অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করতে গেলে আপনার কি কি জিনিসটাকে করতে হবে সেটা এখন জানেন। প্রথমটা আমরা পলিসি পড়লাম, এখন পলিসি চেঞ্জটা পড়ব। The general rules is that accounting policy are normally kept the same from period to period to ensure comparability of the financial statement over time. This is very important. This is very important because if you are
claim, if you are claiming that you are a very good rational, I mean accounting presenter, you are presenting the books of accounts or financial statement very rationally and very logically. So it is important that you need to present your financial statement in comparability with the other years, I mean the previous years and industry, and with the similar business pattern, যাদের business similar business pattern আছে তাদের সাথে আপনি comparative করতে পারবেন। সো এটা যদি comparability নষ্ট হবে যদি আপনি অ্যাকাউন্টিং পলিসি frequently চেঞ্জ করেন। সো আপনি frequently কিন্তু অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করতে পারবেন না। সো সেজন্যই বলা হচ্ছে এ চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং পলিসি ইজ মেড অনলি ইফ, আপনি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করতে পারবেন যদি কি কি কারণে পারবেন। এক, it is required by a standard or interpretation. If it is required by a standard, let's say I can give you a very simple but important example. Let's say there was previously there was a IS called IS 17. IS 17 was issued for leases. Accounting for leases is a very old IS. Is about, I mean, more than 20 years old IS chilo. So with the passage of time, we need to, I mean, draft a new IFRS. This is called IFRS 16. This is also dealing with, I mean, lease. So what is the basic difference between IS 17 and IFRS 16? Is that the IS 617, there was two options. You can consider, you can consider or you can choose two of one. I mean, you can as a leasee, you can treat your lease as operating lease or finance or capital lease. অর্থাৎ ফাইন্যান্স অথবা ক্যাপিটাল লিজ হিসেবে ট্রিট করতে পারতেন, অথবা কিছু ক্রাইটেরিয়া মিট না করলে আপনি এটাকে অপারেটিং লিজ হিসেবে ট্রিট করতে পারতেন। বাট যখন নতুন আইএফআরএস আসলো, সেই আইএফআরএসটা আসলো হচ্ছে আইএফআরএস 16, তখন দেয়ার ইজ নো স্কোপ, তখন কোনো স্কোপ নাই, অপারেটিং লিজ বলে আর কিছু থাকলো না, অপারেটিং লিজটা উঠে গেল। সো যেহেতু অপারেটিং লিজ বলে কিছু নাই, তো এখানে আপনার যে লিজ যদি নেওয়া থাকে তাহলে আপনার অ্যাকাউন্টিং পলিসি এখন নতুন করে চেঞ্জ করতে হবে, এবং সেই অ্যাকাউন্টিং পলিসিতে আপনি কোথাও অপারেটিং লিজ নামে কিছু রাখতে পারবেন না। সো এই চেঞ্জটা হলো কিন্তু আপনার নিজস্ব ইচ্ছায় বা নিজস্ব প্রয়োজনে না। কেন হলো? বিকজ আইএফআরএস চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল IS 17, সেটি নতুন করে ফর্মুলেট করা হলো IFRS 16, এবং সেই IS 17 there was two option. One is basically operating lease and another is finance or capital lease. But the new IFRS as issued by IASB in 2000 at the end of 2017 এ মূলত আসছে। It has it already applicable from 1st of January 2019. 2019 সালের 1st of January থেকে IFRS 16 টাকে অ্যাপ্লিকেশন হয়ে গেছে। IFRS 17 না, IS 17 নামে এখন আর কিছু নাই। সো যেহেতু নাই, সেহেতু আপনার অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করতে হবে। সে কারণেই বলা হয়েছে যে যখন আদার কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে চেঞ্জ আসবে তখন আপনি চেঞ্জ করতেই হবে। এটা গেল অপশন 1। অপশন 2 বলছে, অপশন 2 তে বলা আছে এরকম যে রেজাল্ট ইন দা, সেটা কি হলো বলা হচ্ছে যে রেজাল্ট ইন দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইডিং রিলায়েবল and more relevant information about the effect of transaction, other events or condition on the entity's financial position and financial performance or cash flow. আর একটা অপশন দেয়া আছে যে আগে যে পলিসিটি নিচ্ছিলেন সেই পলিসির থেকে যদি নতুন পলিসি এমন হয় যেটি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ক্ষেত্রে আরো স্বচ্ছতা আনবে, I mean the user of the financial information will get the financial information more easily, reliably and relevantly. তার মানে হচ্ছে যে আগে যে পলিসি ফলো করছিলেন সেই পলিসির থেকে কোনো বেটার পলিসি যদি আসে, যে পলিসিটা হবে হচ্ছে আপনার মোর রিপোর্টিং ফ্রেন্ডলি এবং সেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড এবং সবাই এটাকে প্রপারলি মোর ডিসক্লোজার বেস, সেরকম কিছু হলে চেঞ্জ করতে পারবেন। তাহলে আমাকে বলেন তো মাহফুজ, যে আমরা অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করতে পারবো তার দুটো কারণ এখানে বলে দিলাম, সেই কারণ দুটো কি একটু ব্যাখ্যা করবেন মাহফুজ প্লিজ?
স্যার বলেন। স্যার জিনিসটা আমার আরো একটু ক্লিয়ার হওয়া দরকার আছে স্যার। ওকে ওকে, আমি বলতে চাচ্ছি, থ্যাংক ইউ। আমি বলতে চাচ্ছি যে আপনার অ্যাকাউন্টিং পলিসি যে আপনি নিলেন, আমি একটু আগে দেখালাম, আমরা প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং করতে যে দেখাচ্ছিলাম যে আমরা অনেকগুলো অ্যাকাউন্টিং পলিসি যেটা নোটে লিখেছি, নোট 1 এবং 2 এ যে অ্যাকাউন্টিং পলিসিগুলো, এই যে স্টার্টিং ফ্রম দা 1, তারপর 1.1, 1. তারপর 1.1 থেকে 1.3 পর্যন্ত ছিল, বা 2 থেকে শুরু করে 2.6, 7, 8, 2.9 এবং 2.11, ফাইনালি 2.19। তার মানে এই যে পলিসি নোটগুলো লিখেছি, এই পলিসিগুলো লিখেছি অ্যাকাউন্টিং পলিসি, এবং সেই অনুযায়ী আমরা এখানে কিন্তু এই যে নোটগুলো এনেছি, এবং নোটগুলো যে ইফেক্ট করছে কোথায়, এই যে ক্যাশ ফ্লো ইয়েতে আপনার হচ্ছে যে আয় ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, এইসব জায়গাগুলোই এই নোটের ইম্প্যাক্টটা এখানে আপনার ডিটেইল বলা আছে। তো আমি বলতে চাচ্ছি এই পলিসিটা চেঞ্জ করতে পারবেন দুইটা কারণে, সেই দুইটা কারণ এখানে বলা আছে। একটা কারণ হচ্ছে যদি কোনো আপনি যে IS/IFRS ফলো করছিলেন, কোনো কারণে IS/IFRS চেঞ্জ হয়ে গেল, নিজেই চেঞ্জ হয়ে গেল, লজিক্যাল কারণেই চেঞ্জ হইলো, সেরকম হইলে আপনি চেঞ্জ করতে পারবেন। আর একটা চেঞ্জ আপনি করতে পারবেন যদি আপনার কাছে মনে হয়, ইফ ইউ ক্যান জাস্টিফাই, আপনার অডিটরের কাছে, আপনার অডিটর, আপনার বোর্ড, বিভিন্ন জায়গায় যদি আপনি জাস্টিফাই করতে পারেন। কি জাস্টিফাই করবেন? যে এই যে পলিসি চেঞ্জ করলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা আগের থেকে বেটার হবে, এরকম যদি আপনি জাস্টিফাইড হয়, তাহলে আপনি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করতে পারবেন। আমরা দেখাবো, এটা একদম প্র্যাকটিক্যালি অঙ্ক আছে, সো এই কিন্তু থিওরিটিক্যাল না জানলে আপনার সমস্যা। এবার ওকে, এখন আপনি দেখেন এখানে আরেকটা কথা বলা আছে, এ চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং পলিসি। কি বলতেছে এখানে? এ চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং পলিসি অকার্স ইফ, কি হবে দেখেন, রিকগনিশন অফ অ্যান এক্সপেন্স ইজ নাও রিকগনাইজ রাদার দ্যান অ্যান অ্যাসেট। যদি আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, আমি এখানে আপনাদেরকে ক্লিয়ারলি একটা জিনিস দেখাচ্ছিলাম, যে এখানে এই যে ফিক্সড অ্যাসেট শিডিউল, এই ফিক্সড অ্যাসেট শিডিউলে আমি বলছিলাম আইটি ইকুইপমেন্টের ভিতরে দুইটা ইকুইপমেন্ট ছিল, যেটা হচ্ছে মূলত কোন নেচারের, যে আপনি আপনার অফিসে 15 জন কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তাদের 15টা মাউস এবং 15টা কিবোর্ড ছিল তার হচ্ছে ডেস্কটপের সঙ্গে, অথবা ল্যাপটপের সঙ্গে কোনো মানে জুম মিটিং করার জন্য বা বিভিন্ন ডিজিটাল মিটিং করার জন্য একটা ওয়েব ক্যাম দেওয়া ছিল, একটা ক্যামেরা দেওয়া ছিল। সো এইগুলোকে আপনি আইটি ইকুইপমেন্ট হিসেবে দেখিয়ে আসছিলেন গত 5 বছর। ম্যানেজমেন্ট এখন বলছে যে এই ইকুইপমেন্ট গুলোর দাম অত বেশি না, 2-3 হাজার টাকা মাত্র দাম। সো আমি নতুন পলিসি নিলাম যে আমার অর্গানাইজেশনে যেহেতু বড় হচ্ছে দিনকে দিন, আমি 10,000 টাকার নিচের কোনো জিনিসকে আর অ্যাসেট হিসেবে ক্যাপিটালাইজ করব না, অ্যাসেট হিসেবে রিকগনাইজ করব না। তাহলে অ্যাসেট হিসেবে রিকগনাইজ না করলে কি করবেন? তখন আপনি এটাকে এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করবেন। সো দিস ইজ অলসো এ চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং পলিসি। তো সেইটাই বলা হচ্ছে যে এই অ্যাকাউন্টিং পলিসি যে চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়? একটা হচ্ছে রিকগনিশন অফ এক্সপেন্স ইজ নাও রিকগনিশন রাদার দ্যান অ্যান অ্যাসেট। তো এখানে উল্টা হয়েছে, আমি বলছিলাম না যে এই অ্যাসেটকে এক্সপেন্স হিসেবে দেখাইতে হচ্ছে, এরকম হলেও চলবে, আবার উল্টা হয়ে যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে আগে আপনার একটা অ্যাসেট কিনেছিলেন, কিন্তু সেই আপনার পলিসি ছিল যে 50,000 টাকার নিচে হলে আপনি কোনো জিনিসকে অ্যাসেট হিসেবে নেবেন না। 50,000 টাকার নিচে যত খরচ, ওই খরচগুলোকে আপনি দেখাবেন হচ্ছে এক্সপেন্স আকারে। এখন আপনার অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ হয়ে গেল। অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ হলো কি, যে না, এখন 20,000 টাকার নিচের গুলোকে আমি এক্সপেন্স দেখাবো, 20-এর উপরে গুলোকে অ্যাসেট দেখাবো। তো এরকম যদি চেঞ্জ হয়, দিস ইজ অলসো অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ। 2 নম্বর বলা হচ্ছে প্রেজেন্টেশন। ডেপ্রিসিয়েশন ইজ নাও ইনক্লুডেড ইন দ্য কস্ট অফ সেলস রাদার দ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ধরেন আপনার কয়েকটা মেশিন কিনলেন। কিরকম মেশিন? একটা মেশিন হচ্ছে লেটসে আপনি ফ্যাক্টরিতে বসিয়েছেন, কি মেশিন? মেশিনটা হচ্ছে লেটসে আপনি ফ্যাক্টরির যে প্রোডাকশন ফ্লোরকে ঠান্ডা রাখার জন্য আপনি 5টা এয়ার কন্ডিশন এবং হেড অফিসের জন্য আপনি 5টা এয়ার কন্ডিশন কিনলেন। এই যে 10টা এয়ার কন্ডিশন কিনলেন,
এতদিন এই 10টা টোটালটাই আপনি চার্জ করে আসছিলেন ফ্যাক্টরিতে কোনো কারণে ভুল করে, বা আপনার পলিসি ছিল যে যত রকম আপনি এই ইয়ে কিনবেন, আপনার এয়ার কন্ডিশন কিনবেন, এগুলো সবগুলোই ফ্যাক্টরিতে দেখাবেন, কারণ হেড অফিসে ফিউচার আর কিনবেন না, সবই এক জায়গায় দেখাবেন। সো এখন আপনার ডেপ্রিসিয়েশনটা তাহলে চলে যাচ্ছিল কস্ট অফ সেলস এর ভিতরে। এখন আপনি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করলেন না, যে কয়টা এসি এয়ার কন্ডিশন ফ্যাক্টরিতে আছে ওইটার ডেপ্রিসিয়েশনটা যাবে হচ্ছে আপনার ইয়ের ভিতরে, ওইটার ডেপ্রিসিয়েশনটা যাবে হচ্ছে আপনার কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে, আর হেড অফিসে যে 5টা লাগাইছেন সেটার খরচটা যাবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে। দিস ইজ অলসো এ চেঞ্জ ইন ইওর অ্যাকাউন্টিং পলিসি। তারপরে বলা হচ্ছে মেজারমেন্ট, তারপরে কি বলা হচ্ছে মেজারমেন্ট, মেজারমেন্টের কথা কি বললো যে মেজারমেন্ট বেসিস, তার মানে আগে আপনি স্টার্টিং অ্যাসেট অ্যাট রিপ্লেসমেন্ট কস্ট রাদার দ্যান হিস্ট্রিক্যাল কস্ট। আচ্ছা এই কথাটা কি বোঝা গেল বলেন তো? মেজারমেন্ট বেসিস কি করলেন, স্টেটিং অ্যাসেট অ্যাট মেজার রিপ্লেসমেন্ট কস্ট রাদার দ্যান হিস্ট্রিক্যাল কস্ট, এই কথাটা কি বোঝা যাচ্ছে? উম্মে সালমা বা মাহফুজ বা যে কেউ বলেন তো কি মিন করছে এখানে, এবং কোন বলেন। জি স্যার, এটা মিন করেছে যে আমরা যেটা হিস্টোরিক্যাল কস্ট হিসেবে ইমপ্লিমেন্টেশন করছিলাম, এটাকে আমরা স্যার রিপ্লেসমেন্ট কস্ট মানে কস্টে আমরা এটা সেটিং করতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা কোন আইএসএ বলা আছে এই কথাটা? এটা বলা আছে আইএস 16 আইএস 16। এখন এই আইএস 16 চেঞ্জ করলে দিস ইজ অলসো পলিসি। কি পলিসি চেঞ্জ? যে আপনি আগে আপনার সোজা কথা আপনার অ্যাসেট গুলো সব আগে আপনি ধরতেন কস্টে। এইখানে দেখেন আমরা নোটে লিখছিলাম, আবার দেখাই আপনাদেরকে, এই নোটে দেখেন আমরা ক্লিয়ার করছিলাম এই যে আইটেম অফ প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট মেজার অ্যাট কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখানে দেখেন এখানে কি বলছিলাম, আমরা এটাকে বলবো হচ্ছে আমরা কস্ট মেথডে করতেছি। এই যে মেজার অ্যাট কস্ট, আমরা কস্ট মেথডে ছিলাম, আমরা রিভ্যালুয়েশন মডেল অথবা আমরা কি যেটা বলা রিপ্লেসমেন্ট মডেলে যাইনি। সো আমরা যে মেজার অ্যাট কস্ট ছিল মানে কস্ট মডেলে ছিলাম, এখন আমি রিভ্যালুয়েশন মডেলে যদি যাই তাহলে দিস ইজ অলসো এ চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং পলিসি। এই অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ হলে কি হবে এটা কিন্তু আমি এখনো বলি নাই, আমি শুধু বলছি যে কোনটা হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ। আর একটা আসেন, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিরকম হয়, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়েছে, ওয়ার দ্য ইনিশিয়াল অ্যাপ্লিকেশন of a standard or interpretation does not prescribe specific transition provision or entity applies the change retrospectively by stating comparative। আচ্ছা এখানে আসলে আমি পরে বলছি এই জিনিসগুলো আপনাদেরকে, আমি এর কিছু এই যে পড়ালাম এটা একটা দুই একটা অঙ্ক আপনাদের জিজ্ঞেস করি। এই 1 নম্বর এক্সাম্পলটা একটু ভালো করে পড়েন, যদি এইটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয় তাহলে আমি শিওর যে আপনারা বুঝতে পারবেন যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ, এবং অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ, অ্যাকাউন্টিং এস্টিমেট চেঞ্জ এবং এররের ক্ষেত্রে ডিফারেন্সটা কি এটা আমি ব্যাখ্যা করব। তার আগে 1 নম্বর এক্সাম্পলটা আপনারা পাচ্ছেন কিনা একটু জিজ্ঞেস করি। 1 নম্বরে বলা আছে হুইচ ওয়ান, মানে একটা হবে, নিচের 4টার ভিতরে একটা কারেক্ট হবে আর 3টা ইনকারেক্ট। বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দিস চেঞ্জেস উড বি ক্লাসিফাইড অ্যাজ এ চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং পলিসি অ্যাজ পার আইএস 8। আইএস 8 অনুযায়ী এর ভিতরে কোনটাকে আপনি পলিসি চেঞ্জ বলবেন? কি হলো, ইনক্রিজ দ্য অ্যালাউন্স অফ ডাউটফুল এক্সপেন্স। বি নাম্বার স্যার। হ্যাঁ কত? বি নাম্বার হবে স্যার। বি স্যার, বি। বি, চেঞ্জ ইন দ্য মেথড অফ ভ্যালুয়েটিং ইনভেন্টরি ফ্রম ওয়েটেড অ্যাভারেজ টু কস্ট। আচ্ছা তারপরে কি সি আছে, চেঞ্জ ইন দ্য ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট ইনক্লুডিং। আচ্ছা তাহলে আপনারা বলছেন বি। ইয়েস ইউ আর রাইট। তাহলে এখানে বি ইজ কারেক্ট অ্যান্সার। তো বি তে কি, কেন, লজিকটা এখানে বলা আছে, লজিকটা আমরা দেখি। বলা হচ্ছে কি লজিক আছে, বলা হচ্ছে a change in the method of inventory valuation would be classified as a change in the accounting policy under 8। তার মানে বি ইজ রাইট অ্যান্সার। the allowance for doubtful debt, change is in useful life and depreciation method are accounting estimate। এবার আপনারা বলেন তো যে এই যে হেডিংটা ছিল, এই হেডিংটা যদি আমি দেখি যে এই অ্যাকাউন্টিং পলিসি, এটা যদি একটা চেঞ্জ হয়, আমি যদি এভাবে বলি যে অ্যাকাউন্টিং পলিসি একটা রাখি নেম, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং এস্টিমেট, চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং এস্টিমেট, এটা যদি আরেকটা রাখি
বলছি যে এটা এটা তো বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে কোনটা অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ, কিন্তু কেন এটা আপনার লাগছে, এটা কেন দরকার? এই তিনটার সামনে আপনারা বলেন তো যে সরি এইটার রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট হবে কোনটার আর প্রসপেক্টিভ ইম্প্যাক্ট। আচ্ছা, প্রথমে হচ্ছে রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট আর প্রসপেক্টিভ ইম্প্যাক্টটা আপনাদের সাথে একটু ক্লিয়ার করা দরকার। কেউ একজন আমাকে এটা দিয়ে হেল্প করবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট আর প্রসপেক্টিভ ইম্প্যাক্ট? এটা কি জিনিসটা কি বলেন। স্যার আমি যেটা যতটুকু বুঝি আর কি স্যার, প্রসপেক্টিভ ইম্প্যাক্ট যদি হয় তাহলে স্যার আমরা সেটা রানিং বছরের মধ্যেই সেটা ট্রিটমেন্ট দিব, আর যদি রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট হয় তাহলে স্যার আমরা 1 ইয়ার একটু বেশি নিয়ে মানে 3 ইয়ার্স নিয়ে আমরা প্রিভিয়াস একটা ইয়ার নিয়ে তারপরে সেটা ট্রিটমেন্ট দিব স্যার। আচ্ছা, অন্য কেউ কিছু বলবেন? এনিথিং, কোনো কিছু বলবেন? এনিথিং, কোনো কিছু বলতে চান? নো স্যার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন আমরা দেখাচ্ছি যে আমাদের যখন আমরা একটু সিনিয়র, ওয়েন উইল বি প্রমোটেড এজ এ সিএফও অর হেড অফ ফাইন্যান্স, তখন এইটা আপনার রেগুলার কাজ হয়ে যাবে। আপনার কাছে লোকজন জিজ্ঞেস করবে যে এটা কিভাবে করবো, আইএস কমপ্লাই হচ্ছে কি হয় না, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো ফার্স্ট অফ অল মাহফুজ ঠিকই বলছে, রেট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট মানে হচ্ছে যে সামনের দিকে না, প্রিভিয়াস গুলো কারেকশন করে আসতে হবে। ধরেন উই আর ইন 2021, আমরা 2021 সালে আছি, এখন একটা আমাদের তখন হচ্ছে আমার রিট্রোস্পেক্টিভ, বানানটা কি রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট। আর এই অ্যাকাউন্টিং আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার, এটার সাথে ম্যাটেরিয়াল এবং ইম্যাটেরিয়ালের একটা স্যার ইস্যু জড়িত, সেটা স্যার একটু ব্যাখ্যা করেন স্যার। হ্যাঁ, ব্যাখ্যা করতেছে, এটা লাগবে আমাদের। এই জিনিসটা আপনি যেটা বলছেন এটাও খুব ইম্পর্টেন্ট, অতএব এটা আমরা অবশ্যই এটা বলবো, এখনই বলবো। আপনি যেটা বলছেন ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট হবে। চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং এস্টিমেট হলে কি হবে? এনি আইডিয়া? প্রসপেক্টিভ। হ্যাঁ, আপনারা জীবনে জিনিসটা আর ভুলবেন না, কারণ আমি একবারে ক্লিয়ার করে দিচ্ছি, প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আমার মনে হয় যে আপনাদের আর কোনো ভুল হবে না। এটা প্রসপেক্টিভ ইম্প্যাক্ট হবে। আর এররটা হচ্ছে রিট্রোস্পেক্টিভ, বাট একটু আগে যে কথাটা বললো এটাও কিন্তু সেম, যে এটা রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট হবে, বাট এটা একটা কাহিনী আছে। যদি এটা প্র্যাকটিকেবল হয় এবং ম্যাটেরিয়াল হয়, যেটা হচ্ছে যদি সম্ভব হয়, যেটা যদি ইফ প্র্যাকটিক্যাল, যদি সম্ভব হয়, প্র্যাকটিক্যালি সম্ভব হয়, এন্ড ম্যাটেরিয়াল। ইমম্যাটেরিয়াল হলে এটা আসলে ম্যাটেরিয়াল, একটু আগে যেটা বললেন, হ্যাঁ, ম্যাটেরিয়াল এবং যদি প্র্যাকটিকেবল হয় তাহলে রেট্রোস্পেক্টিভ, আদারওয়াইজ অনেক সময় প্রসপেক্টিভ হয়ে যাবে। তার মানে এখন আমরা যেটা করছি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের আর কিছু আসলে দরকার হবে না, আমরা এই তিনটা জানলেই মোটামুটি আমাদের এই আইএস 8 আর কিচ্ছু জানতে হবে না। এই তিনটাই হচ্ছে মূলত আইএস 1 এর সামারি, এবং আমরা আশা করছি যে এইটাই আমরা হচ্ছে এখন শিখে ফেলবো। সেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং পলিসি। তার মানে এইখানে এবার আসেন, তাহলে এখানে আমি কি বলছিলাম বলেন তো? এইখানে যে বলছিলাম যে আমরা কস্ট মেথডে বলছিলাম যে আমার প্ল্যান্ট প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট আমি করব কস্ট মেথডে। হ্যাঁ, এটা ছিল আমার মেথডটা ছিল কস্ট মেথড। আর কস্ট মেথড না হয়ে আমি যদি এটাকে মেথডে করি, আমরা যদি এটাকে কি মেথড করব, আমরা এটাকে আপনার কস্ট মেথড না করে এখন আমরা করব রিভ্যালুয়েশন মেথড। তাহলে প্রথমত এই টেন্সটা কি চেঞ্জ হবে? আমি এই টেন্সটা কি বলবো? এই টেন্সটা কি আমরা করব আপনার এই চেঞ্জটা কি আমরা প্রথম পলিসি চেঞ্জ বলবো নাকি এস্টিমেট চেঞ্জ নাকি এরর, কি বলবো বলেন? প্রথম হচ্ছে ক্লাসিফিকেশন আসেন। পলিসি চেঞ্জ স্যার। হ্যাঁ, পলিসি চেঞ্জ স্যার। আচ্ছা, তাহলে এটা পলিসি। আমার এখনকার এই স্ক্রিনটা তো দেখা, আমি চেঞ্জ করতেছি, এটা তো আপনারা দুটোই দেখতে পাচ্ছেন না?
দুইটা জিনিস যে চেঞ্জ জি করতেছি। স্যার। ওকে, সো নাও এই এখন মাহফুজ বলছেন যে এই যে কস্ট মেথড থেকে আমি রিভ্যালুয়েশন মডেলে যদি যেতে চাই, জুবাইর বলছিলাম স্যার। জুবাইর, হ্যাঁ সরি জুবাইর, হ্যাঁ। তো জুবাইর যেটা বললেন যে আমি আমার এই প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টের ভ্যালুয়েশন করছিলাম, এটা আমি রিকগনিশন করছিলাম হচ্ছে কস্ট মেথডে। এখানে আমি বলতেছিলাম যে দিস ইজ এ কস্ট মেথড, বাট আমি বললাম না এখন থেকে আর কস্ট মেথড করব না, আমি এটা রিভ্যালুয়েশন মেথডে যাব। সো আমি তখন কোশ্চেন করেছি ইট ইজ এ অ্যাকাউন্টিং পলিসি অর অ্যাকাউন্টিং এস্টিমেট অর হচ্ছে এরর। তাহলে আমি বলবো যে এটা আসলে অ্যাকাউন্টিং পলিসি, তাহলে এটা হবে চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি। আর অ্যাকাউন্টিং পলিসি যদি হয় তাহলে কাজটা কি করতে হবে? রিট্রোস্পেক্টিভ মানে কি আমাকে বলেন তো কি একজন, হোয়াট ইজ মিন বাই রিট্রোস্পেক্টিভ? এটার মানে কি, মানে কি করতে হবে আমাকে, করতেটা হবে, কাজটা কি হবে? রিট্রোস্পেক্টিভ বুঝলাম যে প্রিভিয়াস পিরিয়ড করতে হবে, কিভাবে কাজটা করবো বলেন তো কি করতে হবে? স্যার, বাসায় গেস্ট আসছে, তারপর আমি বলি একটু। জি সেটা হচ্ছে যে রেট্রোস্পেক্টিভ ইফেক্টটা হচ্ছে যে আমাকে প্রিভিয়াস ইয়ারের রিটেন আর্নিং আর ওপেনিং যে রিটেন আর্নিং এর ব্যালেন্সের সাথে এটার ইম্প্যাক্টটা দেখাতে হবে, যেন এমন ভাবে দেখাতে হবে লাইক দ্যাট যে মানে এটা অনেক আগে থেকে এভাবেই চলছে, এরকম একটা ইম্প্যাক্ট দেখাতে হবে। ওকে, মানে উনি যেটা বলছে, ইউ আর রাইট, এটা উনি বলছেন যে এখানে তাহলে কি হলো, আমি এখানে যে দেখেন 19-এরটা করার পরেও আমার এখানে কিন্তু 18 আছে। সো আমি 19-এরটা চেঞ্জ তো করবই, 18-র আবার ওপেনিং ব্যালেন্সটা চেঞ্জ করে আনবো। আমরা ওই যখন আমরা এখানে আরেকটা জিনিস করছিলাম, আমি আপনাদের দেখাই, এখানে আপনাদের যখন অ্যাকাউন্টিং এই স্লাইডটা দেখাচ্ছিলাম তখন একটা জায়গায় একটা ইন্টারেস্টিং জিনিস দেখাইছিলাম, সেই জিনিসটাই হচ্ছে এখানে অ্যাপ্লিকেবল। এটা অলরেডি আমি আপনাদের একবার বলেছি IAS 1 এর সাথে পড়াতে, যে এখানে একটা জিনিস দেখাচ্ছিলাম, আপনারা খেয়াল করে দেখেন, এটা বলেছি অলরেডি। 18 ওপেনিং বলতে কি স্যার, আপনি কি 18 জুলাই 1 দিয়ে সেটা দেখাবেন স্যার? হ্যাঁ, এই যে দেখেন, এটা অলরেডি এই ক্লাসের আগের ক্লাসে সম্ভবত বলেছিলাম যে কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বলছিলাম an entity must also present a statement of financial position at the beginning of the earliest comparative period when an accounting policy is applied retrospectively. Accounting policy যদি চেঞ্জ হয় সেটা রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিতে হবে, আর আইটেমস আর রিস্টেটেড রিট্রোস্পেক্টিভলি, আর ওয়েন ক্লাস রিক্লাসিফাই, এই তিনটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কি করতে হয়। আমি 2020-এর জুনের 30-এর একটা স্টেটমেন্টের প্রেজেন্টেশন দেখে দিচ্ছি, তার সাথে কম্পারেটিভ ফিগার আছে হচ্ছে 2019-এর জুন। এখন হচ্ছে আমাকে আরেকটা কলাম অ্যাড করতে হবে, এটা 3 কলাম ইনকাম স্টেটমেন্ট, 3 কলাম ব্যালেন্স শিট বলে, এবং 3 কলামে এসে আমার যেটা করতে হবে রিস্টেটেড কম্পারেটিভ ইনফরমেশন উইথ অ্যামাউন্ট, মানে 18-র যেটা এখানে দেখেন জুন 30 হলে এখানে দরকার ছিল হচ্ছে জুন 30-18 না করে জুলাই 1 করাইছে, মানে আমি এই পিরিয়ডে, মানে ঠিক এইটা হচ্ছে ক্লোজিং পিরিয়ড, এইটা যদি একটা পিরিয়ডে ক্লোজিং হয় তাহলে তার ঠিক আগের পিরিয়ডের ওপেনিং পিরিয়ড, মানে এটা ঠিক ওপেনিং। দেখেন আমি এখানে বলতেছি জুন 30-19 হচ্ছে এটার ক্লোজিং ডেট, আর ওপেনিং ডেটে আবার রিস্টেট করতে হবে সেই রিস্টেটমেন্টে, যেটা হচ্ছে উম্মে সালমা যিনি উনি বললেন যে এই কথাটাই বলছে যে আপনার রিস্টেট করে এই প্রেজেন্টেশনটা করতে হবে। সো এইটা আপনার কারেকশন করে, হ্যাঁ কারেকশন করে আনতে হবে। এটা কি এখন বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার টু ইউ? জি স্যার। মানে কি হবে আমি দেখাই আপনাকে, আরেকটু প্র্যাকটিক্যালি দেখাই। এইখানে আমরা যে ব্যালেন্স শিট আছে না, এই ব্যালেন্স শিটে এসে আমাকে যেটা করতে হবে, এই যে দেখেন আমি দেখাচ্ছি ব্যালেন্স শিটে যে এখানে আমার আছে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, এখানে আমি লিখছি জুন 30 2019, এখানে লিখছি জুলাই হচ্ছে জুন 18, এখানে আমার আরেকটা কলাম তখন নিতে হবে, সেই কলাম আমি এখানে লিখবো, এই জিনিসটাই লিখবো এই সেম ভাবে, সব জায়গাতে চেঞ্জ হবে না। আমি এটা যেটা করব সেটা হচ্ছে আমি এখানে পাশে আরেকটা এভাবে লিখবো, লিখে যেটা করব সেখানে আমি ইয়ারটা করব কি জানেন, ইয়ারটা করব হচ্ছে এরকম, যে সরি ইয়ারটা লিখবো হচ্ছে এরকম যে 1 জুলাই 2017, এখানে লিখবো হচ্ছে জুলাই 1, লিখবো হচ্ছে 1 জুলাই হচ্ছে 2017 লিখে কি করব দেখেন, টেস্টটা করব কি, ধরেন আমার এই প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টের
যে ভুলটা ছিল কস্ট মেথডে আমি কন্টিনিউ করছিলাম, এখন রিভ্যালুয়েশন মেথডে করছি। ধরেন এইখানে রিভ্যালুয়েশন করে 10 লাখ টাকা বাড়লো, এই 10 লাখ টাকার ইম্প্যাক্ট দিয়ে তখন হয়তো এখানে 28 লাখের জায়গায় ছিল হচ্ছে মনে করেন 8 লাখ, 28 লাখের জায়গায় ধরেন ব্যালেন্স ছিল 8 লাখ, ধরলাম এটা 8 লাখ টাকার একটা ব্যালেন্স ছিল, আমি 8 লাখ এভাবে লিখে দিই, 8 লাখ ছিল নরমালি, আমি সংক্ষেপে বুঝাচ্ছি, 8 লাখ ছিল। এখন এই 8 লাখ টাকার জিনিস তো এই বছরের এখানে কন্টিনিউ হয়েছে, কন্টিনিউ হওয়ার পরে 8 লাখ টাকারটা রিভ্যালুয়েশন করে নতুন করে হয়েছে 18 লাখ টাকা লেটস সে, তাহলে এখানে তখন আপনাকে আরো 10 এখানে যোগ করে ফিগারটাকে দেখাইতে হবে, তাহলে কম্পারেটিভ হবে, তখন আপনি এখানে আরো 10 লাখ টাকা আপনি ফার্দার যোগ করবেন। কেন যোগ করবেন? বিকজ ওই 8 লাখ টাকার অ্যাসেটই আপনি এখন বেড়ে 18 লাখ টাকা করছেন, যেহেতু 18 লাখ টাকা করছেন তাহলে 18 আর 10 28 হয়, সরি 8 আর 10 18 হয়, আরো এখানে 28 মানে ধরে নেওয়া হচ্ছে যে আরো 10 লাখ টাকার অ্যাসেট কেনা হয়েছে, কিন্তু 10 লাখ টাকার অ্যাসেট কেনা হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে আবার প্রিভিয়াসলি কেনা 8 লাখ টাকার অ্যাসেটের রিভ্যালুয়েশন করে নতুন করে আমরা দেখতে পাচ্ছি সেটা ভ্যালু হয়েছে 18 লাখ টাকা, তাহলে এই ফিগারটাকে আপনি রিস্টেট করে এখানে আনতে হবে, আদারওয়াইজ আসলে কম্পারেটিভ মানে কম্পারিজন ঠিক থাকে না, কারণ তখন আপনি যদি এটা ধরেন এখানে 10 না যোগ করতেন তাহলে যে কেউ ধরে নিবে যে 8 লাখ টাকা অ্যাসেট ছিল 28 লাখ টাকা হয়েছে, তার মানে আসলে আরো নতুন করে 20 লাখ টাকার অ্যাসেট কেনা হয়েছে, বাট ঘটনা কিন্তু তা না, 20 লাখ টাকার অ্যাসেট কেনা হয়নি, 10 লাখ টাকার অ্যাসেট কেনা হয়েছে, আর 10 লাখ টাকার যে বাড়তি হয়েছে সেই বাড়তিটা হয়েছে মূলত রিভ্যালুয়েশন গেইন হয়েছে। আমি কি বুঝাইতে পারছি মাহফুজ বা আর যারা আছে জুবায়ের, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এইটা হচ্ছে 3 কলাম, এইটাকে 3 কলাম, অনেকে এটা নিয়ে খুব কনফিউশনে থাকে, অনেক সিনিয়র লোকজনকে আমি দেখেছি এটা নিয়ে কনফিউশন থাকে, সো দিস ইজ দ্য ওয়ে ইউ নিড টু চেঞ্জ। তাহলে আমরা এটা এখন দেখতে পারলাম, আমরা এই আইএসআইএফআরএস এর সঙ্গে প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমরা মিলাই জিনিসটা দেখছি, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার আসেন তাহলে এই যে অ্যাকাউন্টিং পলিসি, অ্যাকাউন্টিং এস্টিমেট চেঞ্জ হইলে তখন কি হবে, অ্যাকাউন্টিং এস্টিমেট চেঞ্জ হলে কি হবে, এটা বলছি প্রসপেক্টিভ। প্রসপেক্টিভ মানে কি, কেউ জন আমাকে বলেন তো, হোয়াট ইজ মানে এটার মানে কি, এই যে আপনার ইয়েটা প্রসপেক্টিভের মানে কি? কারেন্ট ইয়ারের ইমপ্যাক্ট দেখাতে হবে, কারেন্ট ইয়ার থেকে এক্স্যাক্টলি। তার মানে এই যে একটু আগে আমি যে কাহিনীটা করলাম, এখানে কি কাহিনী করলাম, এখানে একটা কলাম আনলাম, এই কলাম আর আনার প্রয়োজন হবে না, আমার একটা 3 কলাম আর প্রয়োজন হবে না, আমি কারেন্ট ইয়ারে ঠিক করব এবং সামনে পিরিয়ড গুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। সো এইটাই হচ্ছে মূলত, ইউ আর রাইট, অ্যাবসলিউট রাইট, যে এটা আসলে প্রিভিয়াস কিছু ঠিক করার কোনো দরকার নাই, কারেন্ট ইয়ারে রাইট কাজটা করবেন এবং ইন ফিউচারে এটাকে কন্টিনিউ করবেন। এবার আসেন দ্য লাস্ট ওয়ান, এররের কথা বলছি রিট্রোস্পেক্টিভ, তার মানে আগের মতো 3 কলাম করতে হবে, এই ভুল যদি ধরা পড়ে তাহলে এখানে এরকম ভাবে করতে হবে, কিন্তু একটা কথা এখানে ব্র্যাকেটে আবার আমি লিখে দিয়েছি, সেটাকে বলছি যে ইফ প্র্যাকটিক্যাল এন্ড ম্যাটেরিয়াল। আমাকে মাহফুজ এই কথা বলছিল যে স্যার আপনি এইটা একটু বুঝাই দিয়েন যে প্র্যাকটিক্যাল এবং হচ্ছে ম্যাটেরিয়াল এই কথাটার অর্থ কি। সো আমি এখন এটাকে একটু ব্যাখ্যা দেই, আমি সরাসরি ওই আয়াসটা খুলি, তাহলে আপনাদের আর একটু সুবিধা হবে। আমি অলরেডি মনে হয় এই আয়াসটার উপর বেশি সময় নিয়ে ফেলেছি, মানে এটার উপর, বাট স্টিল আমার কাছে মনে হয়েছে ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। হ্যাঁ, দ্যাটস ওয়াই আই এম ট্রাইং টু, এখানে দেখেন একটা জিনিসটা ক্লিয়ার করে দেই, সরাসরি আয়াস থেকে একটু পড়ে শোনাই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, বোঝা গেছে, দেখা যাচ্ছে এটা স্ক্রিনটা, আরেকটা স্ক্রিন। জি স্যার। ওকে, এবার এররটা বলে দিচ্ছি যে হোয়াট ইজ এরর হলে কি ঘটনা ঘটে। এই যে এররের থ্রু আমি এস্টিমেটটা বলে ফেলছি, এই যে অ্যাকাউন্টিং এস্টিমেটের কথা বলে ফেলছি, ওটা আগেই বলছি আর দরকার নেই, এররটা বলি। এররের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রায়র পিরিয়ড এরর আর সাম অমিশন, মানে কোন একটা বাদ পড়ে গেছে ফ্রম দ্যাট ওয়েন ইউ আর ফরগেট সামথিং, আপনি কোন একটা কিছু ভুলে গেছেন, অর মিস স্টেটমেন্ট ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট as a result of ignoring or misusing the information that was available or could be reasonably obtained when preparing this financial statement. I mean, you are preparing a financial statement wrongly or unfortunately or mistakenly, you fail to
recognize a cost of 8 লাখ টাকা or 5 লাখ টাকা or 2 লাখ টাকা। এই যে আপনি একটা খরচ ভুল করে অমিশন হয়ে গেল, এটা পরে যখন ধরা পড়লো তখন এটাকে এরর বলে। অথবা লেটস সে there was a voucher, you are just in the process of journalize a expenditure of 21 লাখ টাকা, 21 লাখ টাকার একটা আপনি এন্ট্রি দিবেন, জার্নালাইজ করবেন এই অ্যাসেট। 21 লাখ টাকার একটা মেশিন কিনেছেন, এই এন্ট্রিটা করবেন। এন্ট্রি করার সময় আপনি ভুল করে 21 লাখ টাকার জায়গায় ভুলে আপনি লিখে ফেলছেন 12 লাখ টাকা, তার মানে 2 এর জায়গায় 1, 1 এর জায়গায় 2 হয়ে গেছে। দিস ইজ অলসো এ মিস্টেক। অনেক সময় আরেকটা মিস্টেক হয়, সেটা হচ্ছে ক্যালকুলেশন। হ্যাঁ, আপনি প্রপারলি অ্যাকাউন্টিং করছেন কিন্তু কোনো একটা ক্যালকুলেশন ভুল করছেন, এই জিনিসগুলোকে বলা হবে প্রায়র পিরিয়ড এরর। ইট ডাজ নট রিয়েলি ম্যাটার ওয়েন দ্য এরর হ্যাপেন, কখন এটা ভুল হয়েছে এটা ইম্পর্টেন্ট না। ইভেন এটা কি ইন্টেনশনাল এরর, আই মিন ফ্রড অর আনইনটেনশনাল এরর, ইট ইজ নট ইম্পর্টেন্ট। আপনি এটাকে যদি ইন্টেনশনাল কিনা আনইনটেনশনাল কিনা এমন বলা যাবে না যে as this error is unintentional so we cannot do anything, we will give a prospective impact, no। যদি এমন হয় যে আপনি ইচ্ছাকৃত করেন নাই, তাহলেও আপনাকে রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিতে হবে। আপনি ইচ্ছাকৃত করলেও দিতে হবে, অনিচ্ছাকৃত করলেও দিতে হবে। এক্সেপশনটা কি? এক্সেপশনটা এখানে বলা আছে কি হচ্ছে, তাহলে আমরা কি বলতেছি যে এই যে এররটা, এটা যদি ম্যাটেরিয়াল হয়, তার মানে 5,000 টাকার একটা ভুল করছেন। এখন লেটস সে we are giving an example of let's say Bosundhara Group or Meghna Group or Square Group is a very big company, let's say not group, is a company, let's say Square Pharmaceuticals, let's say Square Pharmaceuticals has a annual turnover of 5 crore টাকা। 5 কোটি টাকার একটা টার্নওভারের কোম্পানি যদি 500 টাকার একটা ভুল হয়ে যায়, তার জন্য এটা ইমমেটেরিয়াল হতে পারে। সো যদি ইমমেটেরিয়াল হয়, এই 500 টাকার জন্য তাকে বেশি কিছু ঘাটাঘাটি করতে হবে না, সেই ওপেনিং ফিগার, ব্যালেন্স চেঞ্জ করা, কম্পারেটিভ ব্যালেন্স ইটুকে যে দেখালাম, এই ঝামেলায় সে যাবে না। সে সিম্পলি করবে কি, এই বছরে সে 500 টাকার একটা খরচ দেখাই দিবে, সিম্পল। কেন? বিকজ এটা তার কাছে ইমমেটেরিয়াল। এখন আপনি একটা ছোট কোম্পানি যার এবছরের সারা বছর সেল করছে মোটে 10,000 টাকা, এই 10,000 টাকা যে সেল করছে তার জন্য এই 500 টাকা কিন্তু ম্যাটেরিয়াল হতে পারে। সে কিন্তু তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার সময় 500 টাকার ভুল হলে সে কিন্তু, আমি একটু আগে যেরকম ওপেনিং ব্যালেন্স দেখাচ্ছিলাম কারেকশন করা, তাকে করতে হবে। সো ম্যাটেরিয়ালিটি ইজ এ কোশ্চেন, ম্যাটেরিয়াল হলে একরকম হবে, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে, এখানে আমি উদাহরণ দিয়েছি, এটা আপনাদেরকে এই প্রেজেন্টেশন একটাও দেওয়া হয়নি, পাঠাইতে হবে। এখানে জিনিসটা এরকম, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে ইমপ্র্যাকটিকেবল বলে, এটা এক্সাম্পল মানে এখানে নাই। ইমপ্র্যাকটিকেবল মানে হচ্ছে ভুল হয়েছে কিন্তু কোন পিরিয়ডে ভুল হয়েছে আপনারা খুঁজে পাচ্ছেন না। এই পয়েন্টটা বুঝতে পারছেন না? ভুল আপনি করে ফেলছেন, বাট ভুলটা কখন হয়েছে আপনি কোনোভাবে খুঁজে পাচ্ছেন না। ইট ইজ ইমপ্র্যাকটিকেবল টু ফাইন্ড আউট দ্য ম্যাটেরিয়াল। ইট ইজ ম্যাটেরিয়াল, এটা ভুল, বাট কারেকশনটা কবে হয়েছে, এটা কি কারেন্ট ইয়ারে হয়েছে নাকি গত বছর হয়েছে নাকি 10 বছর আগে হয়েছে, ইউ ক্যান নট ফাইন্ড আউট দ্য টাইম। এই টাইমটা করতে পারছেন না। তাহলে প্রথম হচ্ছে ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল না। যদি ইফ ইট ইজ ম্যাটেরিয়াল দেন ইউ নিড টু ইম্প্যাক্ট দ্য you give a impact of retrospectively, আপনি ইম্প্যাক্টটা রিট্রোস্পেক্টিভলি দেখাবেন। আর যদি ইমম্যাটেরিয়াল হয় তাহলে প্রসপেক্টিভ দেখালে হবে, আগেরটা ঠিক করতে হবে না। এবার আসেন ইপ্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল মানে হচ্ছে যে আপনি ভুলটা কি কারেন্ট ইয়ারে করছেন নাকি গত ইয়ারে করছেন নাকি 5 বছর আগে করছেন, আপনি এখন আর কোনোভাবে বের করতে পারছেন না, বাট আপনি দেখতে পাচ্ছেন ট্রায়াল ব্যালেন্সে একটা গ্যাপ আছে, একটা ভুল আছে, সেই ভুলটা আপনি কারেন্ট ইয়ারে দেখাই দেন, রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিতে হবে না। কোন পিরিয়ডে ভুল হয়েছে এটা বের করতে পারছেন না অথবা ম্যাটেরিয়াল না, এটার ক্ষেত্রে প্রসপেক্টিভ। আর আপনি প্র্যাকটিক্যালি বের করতে পারছেন ভুল হয়েছে 3 বছর আগে বা 2 বছর আগে বা গত বছর, এবং ম্যাটেরিয়াল, সেক্ষেত্রে আপনার রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিতে হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? নাও ইট ইজ ভেরি ক্লিয়ার। আই এম শিওর যে এই আইএসটা আর কখনো আপনাদের ভুল হবে না, কি বলেন? ম্যাটেরিয়াল হলে কিভাবে হবে স্যার? ইমম্যাটেরিয়াল হলে, জি স্যার, ইমম্যাটেরিয়াল হলে কারেন্ট ইয়ারে, মানে যদি ইমম্যাটেরিয়াল হয়, আমি লিখে দিই, সেটা তো প্রসপেক্টিভ হবে স্যার, তখন নন প্রসপেক্টিভ, রাইট।
তখন প্রসপেক্টিভ হবে, রাইট। ওকে স্যার, ওকে। যদি ইমম্যাটেরিয়াল হয় অথবা যদি ইমপ্র্যাকটিক্যাবল হয় তখন আপনি এটা করবেন হচ্ছে ইয়ে করবেন, আপনি তখন ইমপ্র্যাকটিক্যাবল যদি হয় তখন আপনি এটাকে এই ইমপ্র্যাকটিক্যাবল হলে আপনি তখন প্রসপেক্টিভ, অথবা যদি ইমম্যাটেরিয়াল হয় তখন প্রসপেক্টিভ দেখাবেন। আচ্ছা, আমি একটা ছোট্ট কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা দুটো কোশ্চেন, এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এইটা বলেন তো, একটা কোশ্চেন আছে, ইন হুইচ টু অফ দ্য ফলোইং সিচুয়েশন, এটা দুইটা সিচুয়েশন আছে, ক্যান এ চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং পলিসি বি মেড বাই দ্য এন্টিটি। অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ হয়েছে কি হয় না, এই নিচের দুইটা নিচের সিচুয়েশনে আমরা দুইটা সিচুয়েশন পাচ্ছি, যে দুইটা সিচুয়েশনে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ হয়েছে। এই নিচের দুইটার কোন দুইটা হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি বলেন তো? বিসি স্যার। বি হচ্ছে ইফ দ্য নিউ অ্যাকাউন্টিং পলিসি রেজাল্ট ইজ মোর রিলায়েবল, আর হচ্ছে সি হচ্ছে ইফ দ্য চেঞ্জ ইন দ্য রেকর্ড। আচ্ছা, তাহলে আচ্ছা ধরলাম বি আর সি ঠিক আছে, এ হচ্ছে না কেন? ইফ এ নিউ অ্যাকাউন্টিং পলিসি উড শো মোর ফেভারেবল, না আপনি ফেভারেবল হোক আর আনফেভারেবল এটা কিন্তু ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে আপনার আসলে অ্যাপ্রোপ্রিয়েট মোর রিলায়েবল কিনা এটা। আর আইএফআরএস করলে তো আপনার চেঞ্জ করতেই হবে। ডি হচ্ছে ইফ দ্য কোম্পানি থিঙ্ক এ নিউ অ্যাকাউন্টিং পলিসি উড বি ইজিয়ার, নো আপনি সহজ রিপোর্টিং হচ্ছে এইটা অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন না। সো ইউ আর রাইট, বি এন্ড সি। সবাই একমত? সবাই একমত? ইয়েস, আই হোপ যে ওকে। তাহলে আমরা এটা এখন দেখলাম যে আমাদের এটা হলো, তাহলে আমরা অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট এটা করে ফেললাম। এখন আমরা সেই মেইন জায়গায় যাই যেখানে আমরা একটা বিস সলিউশন নামে একটা কোম্পানির নোট করছিলাম। তাহলে এটা বুঝলাম যে এরকম চেঞ্জ হইতে পারে। আচ্ছা, এরপরে আপনাদের লং টার্ম ইনভেস্টমেন্টকে আলাদা দেখাইতে হয়। এখানে ধরেন এই বিস সলিউশনের দুটো সাবসিডিয়ারি কোম্পানি আছে, সেইখানে তারা লং টার্ম ইনভেস্টমেন্ট করছে, এই পিরিয়ডে একটা জায়গায় 9 লাখ টাকা, একটা জায়গায় 50,000 টাকা, এইটা এখানে আসছে। আচ্ছা, বাকিতে সেল করছে অ্যাকাউন্টস এন্ড আদার রিসিভেবল, সেখানে বাকি সেল করা হয়েছে হচ্ছে 6,06,000 টাকা, এটা এখানে আসছে। আচ্ছা, এখন বলেন তো এই যে অ্যাকাউন্ট রিসিভেবল আছে এইটার এগেইনস্টে একটা প্রভিশন করার প্রয়োজন আছে কি নাই? স্যার বুঝতে পারেন স্যার, বাকিতে সেল করছে, ইউ আর মানে মানে ইউ ক্যান সেল অন ক্রেডিট অর অন ক্যাশ, সামটাইমস ইউ সেল ইউর প্রোডাক্ট অর সার্ভিস অন এ ক্যাশ বেসিস, ক্যাশ টাকায় সেল করেন, বাট সামটাইম ইউ হ্যাভ টু সেল ইউর সার্ভিস অর প্রোডাক্ট অন ক্রেডিট অর বাকিতে বিক্রি করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার একটা প্রভিশন করতে হয়, ডাউটফুল এক্সপেন্স একটা প্রভিশন করতে হয়। এটা কি করাটা জরুরি কি জরুরি না সেটা জিজ্ঞেস করছে। ইজ ইট ইম্পর্টেন্ট অর নট? এটা করতে হবে। হ্যাঁ, নট ইম্পর্টেন্ট। এটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছে আমরা জানি এইখানে দেখেন আপনি এই যে IAS 37 যে বলছে, এইখানে দেখবেন যে আমি বলে দিচ্ছি যে আমি আইএফআরএস কমপ্লাই করছি, বারবারই দেখাচ্ছি জিনিসটা যে আমরা এখানে বারবারই বলছি যে আমরা আইএফআরএস কমপ্লাই করছি। অ্যাজ উই আর কমপ্লাইং দ্য আইএফআরএস, সো আমাদেরকে এখানে একটা প্রভিশন করতে হবে, সেই প্রভিশনটাকে বলা হচ্ছে ডাউটফুল এক্সপেন্স, এবং এই প্রভিশনটা করতে হয় কোন আইএস অনুযায়ী? এই যে আমরা বলছি আইএস আইএফআরএস কমপ্লাই করছি, এই আইএস আইএফআরএস যেহেতু আমরা কমপ্লাই করছি আমাদের এটা করতে হবে, এবং সেটা কোন আইএস অনুযায়ী হবে? IAS 37 অনুযায়ী। সো এটা আমরা দেখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এভাবে থাকবে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এখানে যে কোনো অ্যাকাউন্টে যত টাকা থাকবে এবং ক্যাশে যদি হাতে থাকে সেটা এভাবে রিপোর্ট করতে হবে। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট করে ক্যাশ ইন হ্যান্ড নামে একটা জিনিস থাকবে, আর ক্যাশ এট ব্যাংক নামে এভাবে থাকবে। সো টোটাল ক্যাশ এন্ড ক্যাশ ব্যালেন্স। এরপরে অনেকে এই জায়গাটা প্রেজেন্টেশন ভুল করে, এই প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এখানে প্রেজেন্টেশন স্টাইলটা দেখেন, এখানে প্রেজেন্টেশনটা হচ্ছে ইস্যুড শেয়ার ক্যাপিটাল, বলা হচ্ছে অথরাইজ শেয়ার ক্যাপিটাল, এখানে 10 লাখ টাকা, 10 লাখ অর্ডিনারি শেয়ার, 10 টাকা করে পার শেয়ার, এখানে হচ্ছে 1 কোটি টাকা। এটা গেল উপরে অথরাইজ ক্যাপিটাল এভাবে লিখতে হয়, নিচে ইস্যুড সাবস্ক্রাইব এন্ড পেইড আপ ক্যাপিটাল,
সেই 10 লাখ শেয়ারের অথরাইজেশন আছে 10 টাকা করে, কিন্তু পেইড আপ হচ্ছে মাত্র 1 লাখ শেয়ারে 10 টাকা করে, মানে 10 লাখ টাকা। সো এই প্রেজেন্টেশনটা এভাবে দিতে হয়। এরপরে যাই হোক এখানে কে কে শেয়ার হোল্ডারদের নাম সেটা এখানে থাকে, ঠিক আছে। তারপরে ইন্টার কোম্পানি মানে অন্য কোম্পানি, গ্রুপের কোনো কোম্পানির সাথে এই ইন্টার কোম্পানি, এই নোটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন বলেন তো এটা ইম্পর্টেন্ট, বলেন তো এটা কোন নোট? IS 24 ইয়েস related party transaction। ইয়েস, একদম ইম্পর্টেন্ট যে আপনার ইন্টার কোম্পানি পেয়াবল। এমনিতেই তো আপনি কার কাছে টাকা পাচ্ছেন অথবা কাকে টাকা দিচ্ছেন লোন, এটা দিতেই হবে। আউটসাইডেরটা তো থাকবেই, কিন্তু ইনসাইড মানে তার রিলেটেড পার্টি হলে মাস্ট করতে হবে IS 24 অনুযায়ী এবং কোম্পানি কত লিখতে হবে। ফাইন ফাইন। এরপরে বলেন তো, আমি নেক্সট ক্লাসে ট্যাক্স ব্যাটের অ্যাপ্লিকেশনগুলো দেখাবো, বাট আপনারা এই জায়গাটাতে একটু ফোকাস অ্যাটেনশন চাচ্ছি। সেটা হচ্ছে আমি এখানে দেখেন, আপনি যে যতগুলো এক্সপেন্স প্রভিশন আছে, যেমন আপনি যে রেন্ট নিচ্ছেন, রেন্টের রেন্ট যদি যেমন বাইরে অফিস ছিল, এটা হয়তো নিজের প্রেমিসিসে চলে আসছে আমরা, যে কারণে এখন আর রেন্ট দিতে হচ্ছে না, এই জন্য রেন্টের কোনো প্রভিশন নাই আপনার। আদারওয়াইজ রেন্টের কিন্তু ট্যাক্স কেটে প্রভিশন থাকবে, স্যালারিজ এর প্রভিশন থাকবে, ভ্যাট পেয়াবল থাকবে, হ্যাঁ, TDS এর পেয়াবল থাকবে, এবং অডিট ফির উপরে একটা অডিট ফি, মানে এটা হচ্ছে লাইবিলিটি এন্ড এক্সপেন্স। সো এই পেয়াবল গুলো এখানে রাখতে হবে। দিস ইজ লাইবিলিটি ফর এক্সপেন্স। আর আমরা জানি এই কারেন্ট এন্ড কন্টিনজেন্ট লাইবিলিটি এন্ড প্রভিশন হচ্ছে IS 37 অনুযায়ী এই জিনিসগুলোকে রাখতে হবে। তারপরে আপনি আসেন প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, এটা আপনার রাখতে হবে। রেভিনিউর ক্ষেত্রে একটা নোট দিতে হয়, এই জিনিসটা আবার করতে হয় IFRS কোন অনুযায়ী বলেন তো? IFRS আরেকটা IFRS ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ, মানে সবার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে IFRS 15। হ্যাঁ, IFRS 15ও আপনাদেরকে আমি আগেও বলছিলাম যে আপনাদেরকে একটু সুন্দর করে দেখাতে হবে, কারণ এই জায়গাটাতে অনেক অ্যাম্বিগুইটি কাজ করে, যে আমরা আসলে কোন সার্ভিস কিভাবে কোনটাকে রেভিনিউ রিকগনিশন করব, যেটা আগে ছিল IS 18, ওটা আমাদের আসতে হবে। এবং ম্যাপিং কনসেপ্ট অনুযায়ী আপনাকে রেভিনিউ এগেইনস্টে কস্ট অফ গুডস সোল্ডটাকে আপনি আলাদাভাবে নোট দিতে হবে। এবং সবগুলোই কিন্তু ব্যালেন্স শিটে হিট করবে, বাট নোটে এরকম ডিটেইল রাখতে হবে। এরপর আসেন যে এই যে কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে আপনার মানে ডিটেইলটা, ওয়েজেস এন্ড স্যালারি কত, রেন্ট কত, সফটওয়্যার পারচেজ, অফিস মেইনটেনেন্স, লোকাল ট্যুর এন্ড এক্সপেন্স, ফুডিং এক্সপেন্স, মোবাইল এক্সপেন্স, ইউটিলিটি চার্জেস, ইন্টারনেট, যত ধরনের আসবে। এবং হেড অফিসে যেহেতু এটা সার্ভিস অর্গানাইজেশন, ম্যানুফ্যাকচারিং নেই, ম্যানুফ্যাকচারিং হলে তার দুই জায়গায় ডেপ্রিসিয়েশন হতো, একটা ফ্যাক্টরিতে COGS এ চলে যেত, আর একটা হচ্ছে যে ইয়েতে চলে যেত, আপনার যে হেড অফিসে যেত। কিন্তু এখানে যেহেতু এই সার্ভিসের মূলত মোস্টলি হচ্ছে যে IT সাপোর্ট সার্ভিস, অতএব এর একটা সার্টেন ডেপ্রিসিয়েশন COGS এ হিট করছে, বিকজ এখানে যেখানে IT লোকগুলো বসে, যেখান থেকে কাজ হয়। আর একটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, স্যালারি, কনভেন্স, ফুডিং এক্সপেন্স, ডিফারেন্ট মার্কেটিং এর খরচ থাকে, এটা আমরা দেখি। ফাইন্যান্সিয়াল চার্জ মানে ব্যাংক চার্জ, যেহেতু ওরকম কোনো ব্যাংক লোন নাই, সো ব্যাংক চার্জ এবং বিও অ্যাকাউন্ট মানে স্টক মার্কেটে বিও অ্যাকাউন্টের চার্জ। আদার ইনকাম যদি থাকে, যেমন গেইন অন সেল অফ শেয়ার সেল করে 1 লাখ টাকা গেইন আছে, ক্যাশ ডিভিডেন্ড পাওয়া গেছে 34,000 টাকা, এটা হচ্ছে এখানে আসবে। তারপরে ইনকাম ট্যাক্স এক্সপেন্স, হ্যাঁ, এটা সরি ইনকাম ট্যাক্স এক্সপেন্স কি, শেয়ারের যে সেল করলেন, এই যে 1,02,000 টাকার উপর 10% আপনার অলরেডি TDS আছে, আর ক্যাশ ডিভিডেন্ডের উপরে 15% সম্মত আছে, যেটাই থাকুক সেটাই হচ্ছে এখানে চলে আসবে। এরপর আপনাকে যেটা করতে হবে, টোটাল EPS-টা আবার আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে। সেই EPS ক্যালকুলেশনের সময় নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার, ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার, সেটা আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে করতে একটা কোম্পানি। এই যে এখানে সারা বছর খেয়াল করছেন, দেখেন এখানে এই শুরু থেকে শেষ পর্যন্ত একটা সংখ্যায় শেয়ার ছিল। এখানে দেখবেন যে শেয়ারের কথা এখানে কোনো চেঞ্জ হয় না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সারা বছর ধরে শুরুতেই কোম্পানির শুরু থেকেই 1 লাখ শেয়ার ছিল 10 টাকা করে, এবং এখন পর্যন্ত আর ফার্দার কোনো শেয়ার ইস্যু করা হয় নাই, অ্যাজ ইট ইজ দ্য সেম। সেই কারণে আমরা EPS এ সরাসরি টোটাল আর্নিং কে প্রফিট, টোটাল আর্নিং আছে 7,74,000 টাকা, এখানে আমরা ভাগ দিয়েছি 1 লাখ দিয়ে, সরাসরি 7.75 চলে আসছে হচ্ছে EPS, বেসিক EPS। বাট এটা যদি হতো আপনার শেয়ার সংখ্যা চেঞ্জ হচ্ছে, তখন এই শেয়ার সংখ্যাটা এরকম নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং এর আগে আরেকটা ক্যালকুলেশন করতে হতো,
যেটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার। এটা আমার একটা আলাদা এই ভিডিও আছে, আমি দেখি লিঙ্কটা একটু পর আপনাদের দিয়ে দিব, এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে রিকনসিলিয়েশন, ক্যাশ রিকনসিলিয়েশন করে দিতে হয়, কারণ হচ্ছে নেট প্রফিট কত, তার ভিতরে ডেপ্রিসিয়েশন কি, ইনক্রিজ ইন অ্যাকাউন্টস, এটা একটা রিকনসিলিয়েশন। দিস ইজ অলসো এ ক্যাশ ফ্লো রিকনসিলিয়েশন অফ অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে দেখাইতে হয় আবার মূলত ক্যাশ ফ্লো পার্ট, এটা হচ্ছে ক্যাশ ফ্লোতে আপনি এটা পাবেন। এটা ড্রাফট অ্যাকাউন্ট, তো এখানে ডিটেইলটা আছে যে ক্যাশ ফ্লোতে ডাইরেক্ট মেথড করা হয়েছে, ডাইরেক্ট মেথডটা করতে হয়, ডাইরেক্ট মেথডে করা হয়েছে। আর এইখানে ইনডাইরেক্ট মেথডে হচ্ছে এটা রিকনসিলিয়েশন করে দেওয়া হয়েছে, ক্যাশ প্রফিট কত, তার সঙ্গে ডেপ্রিসিয়েশন যোগ, ইনক্রিজ ইন অ্যাকাউন্টস এন্ড আদার পেয়েবল এটাকে নেগেটিভ হয়েছে, তারপর হচ্ছে ইয়ে হয়েছে ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ ইন অ্যাডভান্স ডিপোজিট প্রিপেমেন্ট এটা হয়েছে। এইভাবে করে ক্যাশ রিকনসিলিয়েশন, এটা ইনডাইরেক্ট মেথডে। ক্যাশ ফ্লো আমরা আলাদাভাবে করব, ক্যাশ ফ্লো আমরা নেক্সট ক্লাসে ক্যাশ ফ্লো করব। ক্যাশ ফ্লোতে আমরা দেখতে পারি যে ইনডাইরেক্ট মেথডে এখানে রিকনসিলিয়েশন করা আছে, বাট এখন কোম্পানি অ্যাক্ট এবং অন্য জায়গায় বলা আছে যে আপনাকে ডাইরেক্ট মেথডে করতে হবে, সেই কারণে এখানে ডাইরেক্ট মেথডে করা হয়েছে, আর ওখানে ইনডাইরেক্ট মেথডে আবার রিকনসিলিয়েশন করে দেওয়া হয়েছে। সো দিস আর দ্য বেসিকলি আমরা যে 5টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করব, সেই 5টার ভিতরে নোটস গুলো আমি ডিটেইল এবং রিলেভেন্ট আইএস আইএফআরএস সহ আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট দিনে আমাদের 4টা ক্লাস পর হবে, একটা ক্যাশ ফ্লো, আর চেঞ্জ ইন ইকুইটি এবং আইএস, এবং ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, এবং এইটার সাথে অনেকগুলো আইএস আইএফআরএস এবং ট্যাক্সের কিছু জায়গায় আমি টাচ করব। সো ফার ফর টুডেজ ক্লাস, এনি কোশ্চেন, আপনার যদি আজকের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন অ্যান্সার করে আজকের মতো এখানে শেষ করতে চাই। আর আমরা হয়তো ক্লাসের মাঝে মঙ্গলবার একটা ক্লাস নিব, শনিবার কালকে আবারও একটা প্রোগ্রাম আছে, কালকে হয়তো নিতে পারবো না। সো মঙ্গলবার আমরা একটা ক্লাস নিব ইনশাল্লাহ। সো এখন কোনো কোশ্চেন আছে কিনা? স্যার জি প্লিজ। স্যার এই যে নোট 21 এ তো একটা যে নোটস দিলেন ক্যাশ ফ্লো, যেটা এটা তো ডিরেক্ট মেথডে, ইনডাইরেক্ট মেথডে, এটা ইনডাইরেক্ট মেথড, রাইট? ওইখানে যে ক্যাশ ফ্লো যেটা করলেন সেটা হলো গিয়ে ইনডাইরেক্ট মেথডে। তো এখন এটা তো ইনডাইরেক্ট আর ওইটা ছিল ডিরেক্ট মেথড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাই যদি সেম করা হয় এটা অসুবিধা, এটা কি আইএস এর মানে কমপ্লায়েন্সের জন্য করা হয় নাকি? এটা না না, আইএস কিন্তু বোথ আইএস আপনার ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট দুটোই করা যাবে, এটা আইএস এ বলা আছে, বাট আইএস এ প্রেফারেন্স দেওয়া আছে ডাইরেক্ট মেথডে। হ্যাঁ, আর এখনকার যে আমাদের লোকাল রুলস চেঞ্জ হয়ে গেছে, আপনার হচ্ছে যে লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে ম্যান্ডেটরিলি আপনি হচ্ছে ক্যাশ ফ্লোকে ডাইরেক্ট মেথডে করতে হবে। আর এখানে এটা করা হয়েছে যে আপনার জিসিপি যখন নোটে দেখবে তখন কিন্তু এই যে অপারেটিং প্রফিটের যে আমি এখানে দেখালাম, এটা একটা সিনোপসিস রিকনসিলিয়েশন করা, এটা বলতে পারে রিকনসিলিয়েশন অফ ক্যাশ অপারেটিং ক্যাশ ফ্লো। এই নোটটা অনেকে না দিয়ে সরাসরি ডাইরেক্ট মেথড করে, তাতেও কিন্তু চলে। বাট আমার কাছে মনে হয়েছে যে এটা দেয়া বেটার, বা ম্যাক্সিমাম এখনকার যে রিপোর্টিং স্টাইলে এইভাবে একটা রিকনসিলিয়েশন করে দেয়, রেভিনিউ রিকনসিলিয়েশন, এটা না দিলেও চলতো। জি, ওই ইপিএস দিয়ে দেখবেন অনেকে শেষ করে দিচ্ছে, ইপিএস এর পরে আর রিকনসিলিয়েশনটা করে না। ইপিএস এর পরে আসে। স্যার আরেকটা কোশ্চেন, সেটা হলো ইপিএস এর ক্ষেত্রে আমি যখন নাম্বার অফ আউটস্ট্যান্ডিং অর্ডিনারি লিখলাম 1 লাখ, তারপরে ওখানে তো স্যার পেইড অফ ক্যাপিটাল ছিল 1 লাখ, যার জন্য এখানে কোনো চেঞ্জ আসে নাই। এখন যদি নতুন করে শেয়ার ইস্যু হয় তখন পেইড আপ এর ক্ষেত্রে ওই চেঞ্জটা আসবে এখানে পেইড আপে। রাইট, অবশ্যই চেঞ্জ আসবে। যদি আপনারা মনে করেন আগামী ক্লাসে আমি 10 মিনিট এটা দেখাই দিতে পারবো, আমার কাছে করা আছে, অথবা একটা ভিডিও খুব ডিটেইল দেওয়া আছে, এখনই পাঠিয়ে দিচ্ছি যে কিভাবে এটা করে, এই সংখ্যাটা বাড়লে কমে কি আমি এখনই পোস্ট করে দিচ্ছি, তাহলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। সো আর কোনো কোশ্চেন ফর টুডে? আমার আজকে টপিক ছাড়া একটা কোশ্চেন ছিল স্যার, নেট রিয়েলাইজেবল ভ্যালু নিয়ে স্যার। স্যার নেট রিয়েলাইজেবল ভ্যালু হলো স্যার এক্সপেক্টেড সেলিং প্রাইস থেকে কস্ট অফ সেল বাদ দিলে যেটা নেট রিয়েলাইজেবল ভ্যালু। হ্যাঁ স্যার এটা স্যার একটা এক্সাম্পল দিয়ে যদি স্যার বুঝাতেন স্যার একটু। আচ্ছা, বুঝতে পারছি। সেটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। লেটস সে আমি একদম প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই। লেটস সে আমার কাছে আমাদের অর্গানাইজেশনে মনে করেন যে আমরা বেশ কিছু বই কিনেছিলাম, প্রচুর বই কিনেছিলাম, যেটা আমাদের লাগতো রিসার্চের জন্য, আমাদের যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন। এখন আমি এই বইগুলো বিক্রি করতে চাচ্ছি, তাহলে আমি দেখব যে
এই বইটা কত টাকায় বিক্রি করতে পারি। সো ধরলাম যে এটা আমি বিক্রি করতে পারি লেটস সে 1 লাখ টাকায়। এখন 1 লাখ টাকার বই তো অনেক। এখন আমি এইটার বইয়ের ভ্যালুয়েশন, আমি ইনভেন্টরি আমি কিনে এটা বিক্রি করতে চাচ্ছিলাম, কারণ বইগুলো আমি কিনেছি, এটা আমি বিক্রি করব। তো বিক্রি করার উদ্দেশ্যে আমার এই বইগুলো আছে, এখন আমি এটার ইনভেন্টরি ভ্যালুয়েশন বের করব। এখন আমি 1 লাখ টাকা পেলাম হচ্ছে যে আমি এই বইটা এই দামেই বিক্রি হচ্ছে। ধরেন একটা বইয়ের দাম 350 টাকা, আর একটা বইয়ের দাম 250 টাকা, এরকম হিসাব করে আমার যে বইয়ের সংখ্যা আছে তার নাম 1 লাখ টাকা। কিন্তু আমি 1 লাখ টাকা পুরোটা পাবো না, কারণ দুইটা, এই বইগুলো যদি আমি নীলক্ষেতে নিতে চাই তাহলে আমার একটা ভ্যান ভাড়া করতে হবে, সেই ভ্যানের জন্য 200 টাকা খরচ হবে, আর এই বই তোলা এবং নেয়ার জন্য আরো 200 টাকা খরচ হবে। সো আমি তখন, বা আরো 300 টাকা খরচ হবে। তো আমার যে এই যে 500 টাকা খরচ আছে, যেটা আমি এই খরচটা আমার বই বিক্রি করতে গেলে করতে হবেই। অথবা আমি যদি অনলাইনে বিক্রি করি তাহলে আমাকে এই ডেলিভারি চার্জটা আমাকে দিতে হবে। তো সেখানে আমি দেখবো যে ডেলিভারি চার্জ দিতে গেলে আরো বেশি, 3000 টাকা লাগে ডেলিভারি চার্জ, আর নিজে নিয়ে নীলক্ষেতে বিক্রি করলে লাগে 500 টাকা। তা আমি যদি ডিসিশন নেই যে এটা আমার মোর রিলেভেন্ট, যে আমার অফিস সেগুনবাগিচা, এইখান থেকে নীলক্ষেত কাছে, তো 500 টাকা আমি করতে পারছি, তো আমি তাহলে এখনকার দিনে, আজকের দিনে আমি যদি আমার এই বইয়ের ভ্যালুয়েশন করি, তাহলে আমি লিখবো যে আমার মার্কেট ভ্যালু অফ দিস বুক 1 লাখ টাকা, নিচে লিখবো লেস কস্ট অফ সেলস অফ দিস বুক। আমি এই যে 500 টাকা খরচ হচ্ছে এটা বাদ দিয়ে নিচে লিখবো নেট রিয়েলাইজেবল ভ্যালু অফ দ্য বুক। এই 500 টাকা বাদ দিয়ে আমার মানে 99,500 এই টাকাটা হবে মূলত আমার নেট রিয়েলাইজেবল ভ্যালু। সো আলটিমেটলি আসলে যে টাকা আপনি সেল করতে পারবেন, এস্টিমেটেড সেলিং প্রাইস যাই হোক না কেন, সেটা রিয়েলাইজ করতে গেলে, যেমন আমরা আসলে ল্যান্ডের এই ঘটনাটা ঘটে, ল্যান্ড বিক্রি করতে গেলে ল্যান্ডের ব্রোকারেজ কমিশন দিতে হয়, তারপর রেজিস্ট্রেশনের জন্য আসলে খরচ শেয়ার করতে হয়, অথবা ল্যান্ড বিক্রি করার ক্ষেত্রে গেইন ট্যাক্স দিতে হয়। এই খরচগুলো, ধরেন আমি মনে করছি আমার বুকস অফ অ্যাকাউন্টসে একটা ল্যান্ড কেনা ছিল 1 লাখ টাকা, সো 1 লাখ টাকা আমি রিভ্যালুয়েশন দেখাই, আমি বুঝতেছি মার্কেটে ভ্যালু আছে 3 লাখ টাকা। সো আমি যদি 3 লাখ টাকা দেখাই, এটা লজিক্যাল হবে না। তখন আমার যেটা করতে হবে, লেটস সে আমি এটা ল্যান্ড কেনা বেচা করি, আমার 3 লাখ থেকে এটার যে ব্রোকারেজ কমিশন, আমি যে দালালদের মাধ্যমে বিক্রি করতে হয়, তাদের যদি আমাকে দিতে হয় 20,000 টাকা, আর এটার জন্য যদি অন্য কোনো খরচ থাকে আরো 10,000 টাকা, তাহলে এই 30,000 টাকা বাদ দিয়ে যে অ্যামাউন্ট হবে, এটাকে আমি বলবো নেট রিয়েলাইজেবল ভ্যালু। এটা ইনভেন্টরি ক্ষেত্রে ইজ ভেরি অ্যাপ্লিকেবল। যে কোনো ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্ষেত্রে, যখন আমি ইনভেন্টরি ভ্যালুয়েশনে তো ফিফো মেথড যে আছে এবং ওয়েটেড অ্যাভারেজ মেথড আছে, এই দুইটা বের করার পরে আমাকে দেখাতে হয় যে আমি যদি এইটার লোয়ার অফ কস্ট অর মার্কেট, অর্থাৎ আমার কস্টে, আমার যে কস্ট আছে আমার বইতে এইটা বেশি নাকি আপনার হচ্ছে মার্কেটে বেশি। সো মার্কেট যদি কম বা বেশি হয়, সেই মার্কেট ভ্যালু বের করার ক্ষেত্রে একটা জিনিস আছে, মার্কেটে কয় টাকা সেল করতে পারবো আমি জানি, বাট সেই থেকে আবার রিয়ালাইজ করার জন্য, সেলটা করার জন্য যে কয় টাকা আমার কস্ট হবে সেটা বাদ দিয়ে মার্কেট ভ্যালু বের করতে হবে। সিমিলারলি ইম্পায়ারমেন্ট অফ অ্যাসেট আমরা যখন করি IAS 36, তখনও সিমিলারলি যখন একটা ফেয়ার ভ্যালু বের করতে, যে একটা জিনিসের মার্কেটে কয় টাকা বিক্রি করতে পারবো, এটা বের করে তার সেল করার জন্য যে খরচটা বাদ দিয়ে নিতে হয়, এটাকে বলে নেট রিয়েলাইজেবল ভ্যালু। সো আমরা মনে করি যে কোন একটা জায়গায় প্র্যাকটিক্যালি পেলে আমি দেখাইতে পারবো, আমার এই মুহূর্তে হাতের কাছে নাই, বাট এটাই হচ্ছে রিয়েল প্র্যাকটিক্যাল এক্সাম্পল। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি স্যার।